একটু সরি আপনাদের কাছে। আমার শরীরটা বেশি একটা ভালো নেই। তো আপনাদের কোঅপারেশনটা আজকে একটু বেশি দরকার। তাছাড়া এই চ্যাপ্টারটা অনেক লেন্দি। তো ওইটা আসলে পুরোপুরি শেষ করাটা আজকের ক্লাসে তো সম্ভবই না। নেক্সট ক্লাসেও আমার লাগতে পারে। লেটস সি কতদূর আমরা আগাতে পারি আজকে। তো লাস্ট ক্লাসে আমরা বেশি দূর পড়িনি। আমরা আমার আমার মনে আছে আমরা কালচার নিয়ে কথা বলছিলাম। কালচার সম্পর্কে আমরা বুঝি যে সংস্কৃতি, কালচার মানে হচ্ছে সংস্কৃতি। অর্গানাইজেশনাল কালচারও অর্গানাইজেশনের সংস্কৃতি আরকি। তো সংস্কৃতি কি বেসিক্যালি? এই অর্গানাইজেশনের কালচার বলতে কি বোঝায়? একটা অর্গানাইজেশন কি বিলিভ করে? তো সে কি ভ্যালুস তার মধ্যে আছে। ওভারঅল সবার মধ্যে কি অ্যাজাম্পশন আছে? এগুলা কি মোটামুটি অর্গানাইজেশনাল কালচার বলে। তো একটা ভদ্রলোক এই কালচার গুলাকে ৪ টা ভাগে ভাগ করছে অর্গানাইজেশনাল কালচারকে। বুঝতে পারছেন? ওকে। তো এখানে ২ টা ডাইমেনশনে আপনি যদি আপনাদের টেক্সট বুকটা খেয়াল করেন, এই ছবিটা দেয়া আছে। এই ছবিতে আপনি একটা ডাইমেনশন পাচ্ছেন যে ফ্লেক্সিবিলিটি অথবা কন্ট্রোল, আ ইনওয়ার্ড লুকিং অথবা আউটওয়ার্ড লুকিং। আচ্ছা আমাকে একটা জিনিস বিরক্ত করতেছে। ইউ আর শেয়ারিং স্ক্রিন এটা আমার উঠে আছে। এটা যাচ্ছেও না কেন? ওকে, নাও ইটস ওকে। তো আ যেটা আমি বলছিলাম যে আপনার একটা ডায়াগ্রাম পাবেন আপনি বইয়ে। হুম? এই ডায়াগ্রামে আপনি দেখতে পাবেন যে আ ৪ টা ডাইমেনশনের কথা বলা আছে। ফ্লেক্সিবিলিটি, কন্ট্রোল, ইনওয়ার্ড লুকিং, আউটওয়ার্ড লুকিং। এগুলা কি? একটু বুঝতে হবে। এগুলা না বুঝলে আপনি বইয়ের টেক্সট পড়লে আপনার বুঝতে সমস্যা হবে অনেক। এত ইজিলি বোঝা যাবে না। তো ফ্লেক্সিবিলিটি মানে বুঝি যে অর্গানাইজেশনের কালচার হয়তো একটু ফ্লেক্সিবল হবে। কন্ট্রোল মানে হচ্ছে ফ্লেক্সিবল কম হবে, কন্ট্রোল বেশি থাকবে। ইনওয়ার্ড লুকিং মানে হচ্ছে তারা শুধু অর্গানাইজেশনের প্রসেস আর পিপল নিয়েই পড়ে থাকে। বাইরের দিকে এত খেয়াল করে না। আউটওয়ার্ড লুকিং মানে হচ্ছে তারা বাইরের বিষয় নিয়ে কতটুকু ফোকাসড। তো এই ৪ টা ডাইমেনশনে তারা ৪ ধরনের কালচার আ তারা ডিফাইন করছে। তো ১ম টা যদি আমরা দেখি, হ্যাঁ? আমি এই ছবিটা পরের ইয়েতেও দিছি। আমরা একটা করে ডিসকাস করব যে এগুলাতে কি মিন করে এবং ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলব যে গো থ্রু দ্য এক্সাম্পল ফার্স্ট। এক্সাম্পল বুঝলে এটা বুঝতে পারা হবে না। হুম? আপনি যদি ইন্টারনাল প্রসেস কালচারটা দেখেন সেটা কিসের মধ্যে পড়ছে? এটা পড়ছে আপনার ইনওয়ার্ড লুকিং এবং কন্ট্রোল ফোকাস। তার মানে কি হচ্ছে? সে শুধু ইন্টারনাল জিনিস নিয়ে পড়ে থাকবে এবং সে কন্ট্রোল ফোকাসড। এক্সাম্পলটা দেখেন বাংলাদেশের ট্যাক্স অফিস। মাথায় কি আসে আপনার? বাংলাদেশের ট্যাক্স অফিস কি করে? ও হচ্ছে একটা ক্লিয়ার স্ট্রাকচার ফলো করে, এর বাইরে যাবে না। স্ট্রিক্ট প্রসিডিউর, হ্যাঁ? আপনি যদি ল্যান্ডের অফিসে যান, মানে মোটেও ফ্লেক্সিবিলিটি নাই। ওকে? মোটেও ফ্লেক্সিবিলিটি নাই। স্ট্রিক্ট ব্যুরোক্রেসি আপনার ট্যাক্স অফিসগুলোতে থাকে, ল্যান্ড অফিসগুলোতে থাকে। তারা একটা হেভি রুটিনের মধ্যে কাজ করে। হ্যাঁ? ৯টা টু ১০টা টু ৫টা এর বাইরে আপনি ১ মিনিটও ওদেরকে কাজ করতে পারবেন না। তো এই যে কালচারটা আমরা দেখতে পাচ্ছি আ সরকারি অফিসগুলাতে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল প্রসেস কালচার। তারপরে আরেক ধরনের কালচার পাই আমরা রেশনাল গোল কালচার। রেশনাল গোল কালচার হচ্ছে আপনার আউটওয়ার্ড লুকিং কিন্তু আবার কন্ট্রোল আছে। সে ফর এক্সাম্পল গ্রামীণফোন। এত বড় কোম্পানি কন্ট্রোল ছাড়া হয় না। ছেড়ে দিয়ে রাখলে হবে না। হ্যাঁ? বাংলাদেশের সবচেয়ে রেভিনিউ জেনারেট করা কোম্পানি। তো কন্ট্রোল থাকতে হবে। টপ ডাউন একটা কন্ট্রোল আছে। স্টাফরা আ শুধু প্রমোশনের পিছনে ছুটে। তারা মোটিভেটেড নট ছুটে, তারা মোটিভেটেড। এখানে যদি আপনি দেখেন পয়েন্টটা স্টাফস আর মোটিভেটেড বাই সাকসেস। স্ট্রং হায়ারার্কি আছে। সিএফওর কথা শুনতে বাধ্য। সিইওর কথা শুনতে বাধ্য। হ্যাঁ? কিন্তু আবার তারা আউটওয়ার্ড লুকিং। আউটওয়ার্ড লুকিংটা কেন বলছে? আউটওয়ার্ড লুকিংটা হচ্ছে তার বাইরের দিকেও ফোকাস। তারা পারফরম্যান্স ড্রিভেন। তারা কম্পিটিটিভ মানে বাইরের কালচারটাকে তারা অ্যাডপ্ট করে।
তারা কম্পিটিটিভ হতে চায়, রবির থেকে বেটার, তারা রবির দিকে তাকায়। যদি ইনওয়ার্ড লুকিং হতো তাহলে তারা অন্য কোনো অফিসের দিকে দেখতো না। যেমন বাংলাদেশের ট্যাক্স অফিস, অন্য কোনো অফিস কি করতেছে তাদের মাথা ব্যথাও নাই, কিন্তু গ্রামীণ ফোনের আছে। তো এই জন্য এটাকে বলতেছে যে আউটওয়ার্ড লুকিং অ্যান্ড কন্ট্রোল ফোকাসড। এই যে এই চারটা কালচার, এই চারটা কালচার এক্সাম্পল কিন্তু বই আছে। আপনি মনে রাখার একমাত্র উপায় হচ্ছে নামটার সাথে একটা করে এক্সাম্পল ট্যাগ করে রাখবেন, বাস দ্যাটস ইট। বাকিগুলো মোটামুটি সবারই সেম। তারপর ৩ নম্বর হচ্ছে ওপেন সিস্টেম কালচার। ওপেন সিস্টেম কালচার হচ্ছে আহ, তারা অনেক আউটওয়ার্ড লুকিং এবং খুবই ফ্লেক্সিবল। যেমন পাঠাও, সহজ, মানে বিকাশ, এই ধরনের টেক কোম্পানিগুলা, তারা যদি ফ্লেক্সিবল না হয় তাহলে ইনোভেশন আসবে না। তারা যদি বাইরে না দেখে, তারা যদি নগদের সাথে কম্পিটিশন না করে, তাহলে কিন্তু তাদের বিজনেস ফল করবে। বুঝতে পারছেন? আপনি যদি লাইনগুলো পড়েন যে কি কি পাওয়া যায় ওপেন সিস্টেম কালচারে, দেখেন বলা আছে অ্যাডাপ্টস র্যাপিডলি। তাদেরকে র্যাপিডলি এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে হবে। ঠিক আছে? এনকারেজ ইনোভেশন, সব মিলতেছে বিকাশের সাথে, পাঠাওয়ার সাথে। স্টাফ আর মোটিভেটেড বাই গ্রোথ, ক্রিয়েটিভিটি এন্ড ভ্যারাইটি। ওকে, অবশ্যই থাকতে হবে, বিকজ তারা আউটওয়ার্ড লুকিং। এবং এটা এই কালচারগুলো অ্যাডপ্ট করে বেসিক্যালি স্টার্ট আপ কোম্পানিগুলো। হ্যাঁ, আপনি কি বলে, স্টার্ট আপ যতগুলো কোম্পানি আছে, 10 মিনিট স্কুল দেখেন, সবাই ওপেন সিস্টেম কালচার, দে আর ফ্লেক্সিবল অ্যান্ড আউটওয়ার্ড লুকিং। আর একটা লাস্ট এক ধরনের কালচার আছে হিউম্যান রিলেশন কালচার। এরা ইনওয়ার্ড লুকিং এবং ফ্লেক্সিবিলিটি, মানে ফ্লেক্সিবিলিটি হচ্ছে আর ইনওয়ার্ড লুকিং। যেমন এইচআর টিম, তো সাপোর্ট টিমের যেই কোম্পানিগুলো থাকে, হ্যাঁ, তারপর ব্রাকের ফিল্ড অফিসগুলো যেগুলো থাকে, এদের ফ্লেক্সিবল আছে। ফিল্ড অফিসার কেন ফ্লেক্সিবিলিটি বলা হয়? আপনার টাইম কিন্তু ৯টা ৫টা না। হ্যাঁ, আপনি যদি এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং, কিংবা টেরিটরি অফিসার এইগুলা দেখেন, এদের কিন্তু স্পেসিফিক অফিস টাইম নাই। হ্যাঁ, ফ্লেক্সিবল, কিন্তু আবার ইনওয়ার্ড লুকিং। আপনি উইকলি যদি কেপিআই মেনটেন না করেন, তাহলে আপনার আবার বেতন কমে যায়। বুঝতে পারছেন? তো এই ধরনের যে কোম্পানিগুলা কিংবা এই ধরনের যে অফিসগুলো থাকে, এদের মধ্যে হিউম্যান রিলেশন কালচার তারা অ্যাডপ্ট করে। তো আমি আজকে একটু ফাস্ট পড়াবো। আপনাদের থেকে এক্সপেকটেশন হবে আমি ফাস্ট পড়ানোর মাঝে আপনাদের থেকে আমি যদি কোশ্চেন পাই কিংবা এটা রিপিট শুনতে চাই, তাহলে আমাকে বলতে হবে। আদারওয়াইজ আমি ধরে নেব আপনারা বুঝে গেছেন। ঠিক আছে? ওকে। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস মডেল। মডেল মডেল বলতে কি বোঝায়? মডেল একটা বিজনেস মডেল আপনার, এটা আমরা প্রায় বলে থাকি। বিজনেসের মডেল কি? তো এইখানে এটাই বলা হচ্ছে যে বেসিক্যালি এই মডেলটা আসে কালচার থেকেই। একটু আগে যে ৩-৪টা কালচার বললাম, এই ৪টা কালচার থেকেই বেসিক্যালি এই মডেলগুলো আসে। এবং এখানে দেখেন বলা আছে, এ মডেল ইন বিজনেস ইজ লাইক এ ম্যাপ অর শর্টকাট টু আন্ডারস্ট্যান্ড এ কমপ্লেক্স কোম্পানি। ঠিক আছে? একটা কমপ্লেক্স কোম্পানিকে বুঝতে হলে যে ম্যাপটা লাগে, এই ম্যাপটাই হচ্ছে একটা মডেল। হ্যাঁ, হ্যাঁ। এবং এইটা কেন লাগবে, বিজনেস মডেল কেন লাগবে? সো দ্যাট আপনি বিজনেস মডেলগুলো স্টাডি করে একটা একটা কোম্পানির এক এক রকম বিজনেস মডেল, রাইট? যেমন বেক্সিম করে এক ধরনের বিজনেস মডেল, লোন নেয় বেশি। আরেকটা কোম্পানি আরেক ধরনের বিজনেস মডেল থাকতে পারে। সার্ভিস কোম্পানি বিজনেস মডেল একরকম থাকতে পারে। তো বিজনেস মডেল স্টাডি করে আপনাকে আগে ফালাইতে হবে সে কোন বিজনেস মডেলের মধ্যে পড়ে। একটু পরে পড়াবো। দেন আপনি প্রবলেম সলভ করতে পারবেন। বিজনেস মডেল স্টাডি করার লাভটা কি? হ্যাঁ, ৩ নম্বর পয়েন্ট এটা বলা আছে, ওয়াই আর ইউ স্টাডিং দিস। ২ নম্বরটাকে বলি, মডেল কেন বলে। হ্যাঁ, এই এক্সাম্পল গুলো বইয়ে পাবেন না, এগুলো আমার নিজের বানানো। গুগল ম্যাপের কথা চিন্তা করেন। হ্যাঁ, গুগল ম্যাপে কিন্তু আপনি গাছপালা দেখতে পান না, কিন্তু আপনি আপনার যে রাইট যে রুটটা, এই রুটটা আপনি দেখতে পারেন, এবং এই রুটটা হেল্প নিয়ে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছান। একটা মডেলও কিন্তু বিজনেস সেম। সে যখন আমরা একটা মডেল স্টাডি করি একটা কোম্পানির, একটা বিজনেসের, সে কিন্তু এভরি ডিটেইল আমি দেখি না। মডেল যখন আমি স্টাডি করি, আমি ইম্পর্টেন্ট প্যাটার্ন গুলো দেখি। কেন দেখি? সো দ্যাট আমি তার কমপ্লেক্স রিয়েলিটি আন্ডারস্ট্যান্ড করতে পারি। এবং কমপ্লেক্স রিয়েলিটি আন্ডারস্ট্যান্ড করে আমার লাভ কি? ওয়াই আর ইউ স্টাডিং দিস? দেখেন, আপনি সবসময় কোম্পানিতে প্রবলেম কি হচ্ছে বুঝতে পারেন না। হঠাৎ করে এসলাম কোম্পানি ধসে গেল না, আপনি যদি ওর বিজনেস মডেল সম্পর্কে স্টাডি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়াই থিংস আর নট ওয়ার্কিং। আপনি ওর কালচার সম্পর্কে অ্যানালাইজ করতে হবে, ওর বিজনেস মডেল কিসের উপর বেস করে আহ, আপনার দাঁড়ায় আছে। তো এখানে 2টা মডেলের কথা বলা হয়েছে, যে মোরলেস মোস্ট অফ দ্য কোম্পানি এই 2টা মডেল ফলো করে, রেশনাল গোল এবং ইন্টারনাল প্রসেস। নামগুলো আপনাদের ফ্যামিলিয়ার লাগার উচিত। দেখেন, রেশনাল, ইন্টারনাল
এই ২ টা কালচারই বেসিক্যালি মোস্ট অফ দ্যা কোম্পানির মডেলকে কনভিন্স করে। তো এই ২ টা মডেল সম্পর্কে একটু বুঝার আগে আমরা এই সেন্ট্রাল কোয়েশ্চেনটা পড়ি। রেশনাল গোল মডেল যেসব কোম্পানি অ্যাডপ্ট করে, তাদের মেইন ফোকাসটা থাকে আমরা এই কাজটা কেন করব? এবং এটা করে আমরা এটা করতে পারবো কিনা? এটা হচ্ছে তাদের একটা আ তত্ত্ব। তারা এটাতে বেশি বিশ্বাস করে। আমরা এটা করতে পারবো কিনা? এবং এটা আমরা কেন করতেছি? এক্সাম্পল দেখেন, আগে এক্সাম্পল পড়ি তারপর কি ফিচার পড়ব। একটা টেইলর কোম্পানি ডেইলি মনে করেন যে ১,০০০ শার্ট বানায়। প্রত্যেকটা ওয়ার্কারের, হ্যাঁ? তারা কিন্তু প্রত্যেকে একটা শার্ট একজন বানায় ফেলে না। কেউ বানায় কলার, কেউ সেলাই করে, কেউ স্লিভ বানায়। তার মানে কি? প্রত্যেকের কাজ ডিফাইন করা আছে। বুঝতে পারছেন? একটা টেইলর কোম্পানির যখন আপনি মডেল আপনি স্টাডি করতে যাবেন দেখবেন যে তাদের একেকজনের কাজ একেকজন আলাদা, আলাদা করা। যে কলার বানায় সে সেলাই করবে না। সে ফিনিশিং দিবে না। ঠিক আছে? তারপর এক্সাম্পল কি বললাম যে ম্যানেজার্স ডিজাইন অল ওয়ার্কফ্লো অ্যান্ড প্রোডাকশন প্ল্যানস। একটা শার্ট কিরকম হবে দেখতে, কিরকম কোয়ালিটিফুল হবে, কি বাটন হবে, এটা ম্যানেজার উপর থেকে ডিসাইড করে দেয়। নিচের ওয়ার্কাররা ডিসাইড করে না। টপ ডাউন হয়। টপ ডাউন ওয়ার্ডটা মাথায় রাখবেন। টপ থেকে ডাউনে আসে। ডাউন থেকে টপে যায় না। ডাউনের ওয়ার্কাররা বলে না, "স্যার আমরা এটা করতে পারি কিনা আজকে দেখেন তো।" না। রেশনাল গোল মডেল যারা ফলো করে তারা একদম স্ট্রিক্ট ওয়ার্ক ফ্লো এবং প্রোডাকশন প্ল্যান ফলো করে। থার্ড এক্সাম্পলটা দেখেন, ওয়ার্কার এক্সিকিউট অ্যাসাইন টাস্ক উইথ মিনিমাল ডেভিয়েশন। তাদেরকে যে কাজটা করা, ডেভিয়েশন মানে কোনো বিচ্যুতি নাই। তাদেরকে যে কাজটা করতে বলা হচ্ছে তারা এক্স্যাক্টলি ওইটাই করে। আপনার 38 কোমর, আপনার জন্য 38 কোমরের প্যান্টি বানাবে। সে আবার ভাববে না ডেলিভারি দিবে ১ মাস পরে, সে হয়তো ১ মাসের মধ্যে একটু মোটা হয়ে যেতে পারে। এটা একটু করে দিন। না, না, না। তারা ১ম এ যেটা লিখে রাখবে এটাই তারা করবে। এখন আপনি কি ফিচারে আসেন, আপনার এক্সাম্পল গুলো আপনি রিলেট করতে পারবেন। তার মানে একটা ফ্যাক্টরি, মোস্ট অফ দ্য ফ্যাক্টরি এই রেশনাল গোল মডেল ফলো করে। বুঝতে পারছেন? এই রেশনাল গোল মডেলটা আপনি কোত্থেকে পাবেন? এই যে রেশনাল গোল কালচারে যে কথাগুলো বলা আছে, ঠিক সেম জিনিসগুলো রেশনাল গোল মডেলেও পাবেন। তারপর আরেকটা কথা বলা হয়েছে, আরেকটা মডেল সম্পর্কে বলা হয়েছে যে তারা হচ্ছে ইন্টারনাল প্রসেস মডেল। দেখেন আমি ২ টা মডেল পড়াচ্ছি, ২ টা মডেল এত ইম্পোর্টেন্ট না। কিন্তু এই ২ টা মডেলে আপনার চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে টাফ। আপনি পড়লে বই থেকে বুঝবেন না। জাস্ট রিডিং পড়বেন, কিছু বুঝবেন না। তো ইন্টারনাল প্রসেস মডেল কি? এইটা কারা অ্যাডপ্ট করে? এইটা অ্যাডপ্ট করে তারাই যারা যারা মানে অর্গানাইজেশনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে তারা বেশি বদার্ড। কেন কাজ করে সেটা নিয়ে বদার্ড না। আগেরটা ছিল কেন কাজ করে? আমরা কি পারবো কিনা? আমাদের আমাদের আল্টিমেট অবজেক্টিভ আমরা মিট করতে পারবো কিনা? আর এটা হচ্ছে কিভাবে আমরা করি, তারা এগুলোতে বেশি ফোকাস দেয়। বুঝতে পারছেন? এবং নামটা শুনেন ইন্টারনাল প্রসেস, এবং এটা কোথায় পাই আমরা ইন্টারনাল প্রসেস? একটু আগে আমরা পড়ছি কালচারে। ইন্টারনাল প্রসেস সরকারি গভর্নমেন্ট অফিসে এগুলা বেশি ফলো করে। খুবই রিজিড এনভায়রনমেন্ট। ঠিক আছে? সবাই খুবই স্ট্রিক্ট ফলো করে। হ্যাঁ? তো একটা এক্সাম্পল দেই। কিছুদিন আগে আপনার ট্যাক্স অফিসে দেখেন এত আন্দোলন করলো এরা। যেই সরকার বলল যে চাকরি চলে যাবে, তারা আবার ঠিকঠাক সুন্দর মতো বসে গেছে। তারা কিন্তু ভয় পায়। হ্যাঁ? কিন্তু ঠিক সেম ভাবে যখন ৫ই আগস্টের পরে কতগুলো প্রাইভেট ব্যাংকে যখন মানুষজন আন্দোলন করলো, ওই আন্দোলনের ফলে কিন্তু আপনার বড় টপ টপ ম্যানেজমেন্টটা কিন্তু তারা আ কি বলে? তারা তাদের পদ থেকে সরে আসছে। কিন্তু এই ট্যাক্স অফিসার এরা কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারে না। তারা স্ট্রিক্ট প্রসিডিউর এর মধ্যে দিয়ে যায়। দেখেন তাদের জন্য নতুন একটা গ্যাজেট পাবলিশ করে দিছে। তাদেরকে ইমার্জেন্সি সার্ভিসের আওতায় নিয়ে আসছে। ইমার্জেন্সি সার্ভিসের আওতায় মানে হচ্ছে কেউ যদি একদিনও অ্যাবসেন্ট করে তাহলে তার খবর আছে। বুঝতে পারছেন? তো কিছু কোম্পানি এই ধরনের মডেল ফলো করে। তাদের রেশনালিটি, রুলস অ্যান্ড প্রসিডিউর, ইম্পার্সোনালিটি এগুলো আপনারা পড়ে নিয়েন। এগুলাতে ডিটেইলস যাব না। বিকজ আমি বললাম আগে থেকে এটা দিস ইস নট দ্যাট মাচ ইম্পোর্টেন্ট। আপনার শুধু একটু মাথায় রাখলে হবে যে কোন মডেল কোন কোম্পানি কিরকম ফলো করে। ঠিক আছে? তারপরে এক্সাম্পলটা দেখেন, একটা গভর্নমেন্ট ব্যাংকে আপনি লোন নিতে গেলেন। আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করতে হবে। তারপর ৫,০০,০০০ এর উপরে গেলে, ১০,০০,০০০ এর উপরে গেলে, ১,০০,০০,০০০ টাকার উপরে গেলে স্টেপ বাই স্টেপ থ্রেশহোল্ড আছে। হ্যাঁ? ডিসিশন স্ট্রিক্টলি গভর্নড বাই পলিসি ডকুমেন্ট। ডকুমেন্টে যা থাকবে পলিসি ডকুমেন্টে সেইভাবে আপনাকে দিবে। আপনি যদি দেখেন হোম লোন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি হোম লোন পাবেন ২,০০,০০,০০০। আপনি যদি না হন পাবেন না। এটা কই লেখা আছে? পলিসি ডকুমেন্টে লেখা আছে। তারপর কিছু স্পেশালাইজড প্রফেশনের ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা যদি এপ্লাই করে হোম লোনের জন্য ২,০০,০০,০০০ টাকা পর্যন্ত পাবে। এগুলো কই লেখা থাকে? পলিসি ডকুমেন্টে লেখা থাকে। এবং
এইগুলা হাইলি অর্গানাইজড কোম্পানি। তো এই ধরনের এনভায়রনমেন্টে যে কোম্পানিগুলা থাকে, তারা ইন্টারনাল প্রসেস মডেল ফলো করে। দ্যাটস ইট। এখন আপনার কথা হইতে পারে যে দুইটা মডেলই আমি দেখলাম, সেম সেম এলিমেন্ট, ডিভিশন অফ লেবার, সেন্ট্রালাইজেশন, উপর থেকে আসে কাজ, হায়ারার্কিক্যাল অথরিটি আছে, এটাই এখানেও দেখলাম এখানেও দেখলাম, দুই জায়গায় কেন আছে? আসলে দেখেন, দুইটা কিন্তু দুই ধরনের এনভায়রনমেন্টে কাজ করে। ন্যাশনাল মডেল বাইরের দিকটা নিয়ে কাজ করে, তারা বাইরের এনভায়রনমেন্ট নিয়ে ফোকাস, আর ইন্টারনাল তার ভিতরে নিয়ে ফোকাসড। তো এখানে আপনি কি ডিফারেন্স গুলো পাবেন, যে যদিও আপনাকে সেম মনে হইতে পারে কিন্তু সেম না। হুম? যেমন ন্যাশনাল গোল প্ল্যান কি, অ্যাচিভ এক্সটার্নাল গোলস, তাদের এক্সটার্নাল গোলের প্রতি তারা বেশি বদার্ড। আর ইন্টারনাল মডেল হচ্ছে তারা ইন্টারনাল স্ট্যাবিলিটি চায় বেশি, বুঝছেন? তো এইগুলা এত ইম্পর্টেন্ট না, দিজ আর নট ইন ইউর বুক। এগুলা আমার বানানো, সো দ্যাট আপনার মনে যদি কোনো কোশ্চেন জাগে, ইউ ক্যান গো থ্রু মাই স্লাইড অ্যান্ড হোপফুলি না, ইউ উইল আন্ডারস্ট্যান্ড অবভিয়াসলি। এভাবে বানানো হয়েছে স্লাইড। মডেল নিয়ে আর বেশি কথা বলবো না। এই স্লাইডে অনেক লেখা আছে। সারমর্ম হচ্ছে, কোম্পানি সবসময় একটা মডেলই ফলো করে না, লাইক রেশনাল গোল মডেল অথবা ইন্টারনাল প্রসেস মডেল অল টাইম ফলো করবো। যে যে রেশনাল ফলো করবে সে ইন্টারনাল ফলো করবে না, নট নেসেসারিলি লাইক দ্যাট। কোম্পানিগুলো আজকাল দুইটাই ফলো করে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিজনেস ইউনিট মানে হচ্ছে, ধরেন এসালোমের কতগুলা বিজনেস ইউনিট আছে, চিনি ব্যবসা করে, সারের ব্যবসা করে, কোনো অভাব নাই বিজনেসে। তো একটা বিজনেস হয়তো বা রেশনাল ফলো করে, আরেকটা হয়তো ইন্টারনাল ফলো করে, এস এ গ্রুপ তারা বোথ ফলো করে। সেটাই বলা আছে গ্রামীণ লিমিটেড তাদের বিজনেস করার জন্য বাংলাদেশে তারা দুইটাই ফলো করে, একটা ফলো করলে বিজনেস হবে না। বুঝতে পারছেন? সো ফার, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? একটু 1 মিনিট একটু ব্রেক দিতে চাই, আমি একটু রেস্ট দরকার। কোনো কোশ্চেন থাকলে করেন। ওকে, কোশ্চেন না, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন বাই দ্য ওয়ে? জি স্যার, অডিও তো শুনতে পাচ্ছি। জি স্যার। শুনতে পাচ্ছি। নাইস নাইস। ওকে, আচ্ছা, তো আজকে আমরা কতগুলো বিজনেসের ফাংশন নিয়ে পড়বো। তো ওটা স্লাইড অনেক বড়, আমার সাথে থাকেন। আমি আপনাদেরকে এই স্লাইডটার ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার স্লাইড পড়লে বই পড়া লাগবে না, এরকম ভাবে বানানো, ইচ এন্ড এভরি টপিক কভার। তো কি বিজনেস ফাংশনে কি আছে, মার্কেটিং, তারপর একটা বিজনেস কি কি করে, মার্কেটিং করে, প্রকিউর করে, ফাইন্যান্সের ফাংশন থাকে, অপারেশনস থাকে, হিউম্যান রিসোর্স থাকে, আইটি থাকে, এগুলো একটু পরে ডিটেল আলোচনা করা হবে। তো ফার্স্টে আমরা শুরু করবো মার্কেটিং দিয়ে। মার্কেটিং মানে বুঝি, মার্কেটিং মানে কিন্তু আজকে চল মার্কেটিং করতে যাই, দিস ইজ নট মার্কেটিং, দিস ইজ কল শপিং। হোপফুলি আপনারা এত বড় হয়েছেন এটা জানেন যে শপিং আর মার্কেটিং মধ্যে কাজ লাগাচ্ছেন। মার্কেটিং ইজ এ হোল রেঞ্জ অফ অ্যাক্টিভিটি। দেখেন ডেফিনেশনে কি বলা, দুইটা ডেফিনেশন দিচ্ছি বই থেকে। দ্য সেট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এখন করে, বাট এগুলো ডেফিনেশন গুলো তো আগের ডেফিনেশন, মার্কেটিং এখন এআই দিয়েও করে। ও এনিওয়ে, দ্য সেট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস directed at facilitating and consummating exchanges. It therefore covers the whole range of business activities. আমরা মোটামুটি বিজনেসে যা যা আমরা করি সবই মার্কেটিং এর আওতায় চলে আসে। একটু পরে শিখবো কি কি আসে। সোফার ডেফিনেশন থেকে ও বলতেছে যে মোটামুটি হোল রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস বিজনেসের মার্কেটিং মধ্যে চলে আসে। তারপর একটা বললাম যে খালি সেলস আর অ্যাড অ্যাড দেয় কিন্তু মার্কেটিং না, আরো যে কত কাজ আছে মার্কেটিং এর, আমরা 4P 7P এগুলো শুনছেন না, সবই কিন্তু মার্কেটিং এর আন্ডারে পড়ে। তো 4P 7P বোঝার আগে আমরা আগে দুইটা টপিক আগে বুঝবো। এই দিজ আর ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলা ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। দুইটা টপিক কি, কাস্টমার কারা আর কনজিউমার কারা। হুম, কাস্টমার হচ্ছে যে কিনে, টাকা দিয়ে জিনিসটা কিনে। হ্যাঁ, যেমন প্রাণ যখন ম্যাঙ্গো জুস আগোরা সুপার মার্কেটে সাপ্লাই দেয়, তখন আগোরা কিন্তু প্রাণের থেকে ম্যাঙ্গো জুসটা কিনলো, তাহলে আগোরা হচ্ছে কাস্টমার। হ্যাঁ, যে যে কিনে, কনজিউম করে না সে। আগোরা কিন্তু কনজিউম করতেছে না, আগোরা জাস্ট এ কাস্টমার। আর কনজিউমার কারা, যারা একদম শেষ পর্যন্ত প্রোডাক্টটা ভোগ করে, অ্যাভেইল করে, আলটিমেট এন্ড ইউজার যারা, তাদেরকে বলা হচ্ছে কনজিউমার। যেমন আপনি যদি আগোরা থেকে এই ম্যাঙ্গো জুসটা কিনেন, তাহলে আপনি হচ্ছেন কনজিউমার, এন্ড ইউজার হচ্ছে কনজিউমার। আর যে কেউ কিনতে পারে, 3 4 হাত বদল হতে পারে, তার মানে কি কিনছে একটা মোবাইল
বিদেশ থেকে হোলসেলার কাছে আসে, রিটেলার কাছে যায়, এরা কিন্তু কেউ এন্ড কনজিউমার না, মোবাইল ইউজ করবে না, কিন্তু এটা কিন্তু হাত ঘুরতে থাকে। তারা সবাই কাস্টমার, নট কনজিউমার। কনজিউমার কেউ যখন আপনি বসুন্ধরা সিটি থেকে মোবাইলটা কিনবেন, দ্যাটস ইট। তারপর হচ্ছে যে একটা বিজনেসে কি কি ওয়েতে, মানে কি কি কাজ করে থাকে। প্রথমত হচ্ছে তারা তারা গুডস অথবা সার্ভিস যে কোনো একটা সেল করবে। হ্যাঁ, আজকালকার যে বিজনেস গুলো দেখেন, হয় তারা সার্ভিস দেয়, যেমন অডিট কোম্পানি সার্ভিস দেয়, গুডস প্রোডাক্ট করে না, গুডস তারা ডেলিভার করে। আর ইউনিলিভার, তারপরে ম্যারিকো, এরা কি করে, তারা গুডস বেচে। আরেক ধরনের মানে দেখেন, এখানে বলা যায় বিজনেস ক্যান কম্পিট ইন এ মার্কেট টু ওয়েজ। দুইটা ভাবে বিজনেস মার্কেটে থাকে আর কি, বেসিক্যালি কম্পিট করে থাকে। একটা হচ্ছে সার্ভিসের মাধ্যমে অথবা গুডসের মাধ্যমে, অথবা আরেকটা হচ্ছে যে আমি বেচতেছি কার কাছে। এই দুইটা ওয়েতে বেসিক্যালি একটা বিজনেস এক্সিস্ট করে। হুম। তার মানে আপনি গুডস ও সার্ভিস বিক্রি করবেন কার কাছে? ইন্ডিভিজুয়ালের কাছে অথবা বিজনেসের কাছে। এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদের বিজনেস হয়ে থাকে। বিজনেসে এই দুইটা জিনিসই থাকে, প্রোডাক্ট সার্ভিস, আর কে ভোগ করবে, ভোক্তাকে। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের টোটাল বিজনেস। তো এখানে মার্কেটটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে এন্ড ইউজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটু আগে তো আমরা দেখলাম যে কাস্টমার কার আর কনজিউমার কার। এখানে এন্ড ইউজারকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে B2C B2B, এগুলো আপনার নাম শুনছেন। B2C হচ্ছে কনজিউমার মার্কেট, যেটা একদম যেটা আমরা যে ক্যাটাগরিতে পড়ি, আমরা হচ্ছে কনজিউমার মার্কেটের আন্ডারে পড়ি। হ্যাঁ, কনজিউমার মার্কেট হচ্ছে ইন্ডিভিজুয়াল যখন কোনো গুডস এন্ড সার্ভিস ভোগ করে তাদের নিজস্ব কনজামশনের জন্য, এটাই বলা হচ্ছে কনজিউমার মার্কেট। আমরা কি কি কিনি, এই মার্কেটে কি কি থাকে, কনজিউমার মার্কেটে কি কি থাকে? এফএমসিজি প্রোডাক্ট থাকে। এফএমসিজি প্রোডাক্ট কি? যেগুলো হাইলি পেরিশেবল, যেগুলো হাইলি আপনার শেষ হয়ে যায়। বিস্কুট, তারপরে আপনার পানি মানি, স্ন্যাক্স, যা যা আছে এগুলোকে বলে এফএমসিজি গুডস। এফএমসিজি গুডস এর কয়েকটা কমন নাম কি? এই ইউনিলিভার আছে, মেরিকো আছে, তারপরে আরো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যা যা আছে মাথায় আসতেছে না এখন, এই দুইটা কোম্পানির নাম বেশি আসে মাথায় এখন। তো এইগুলো হচ্ছে এফএমসিজি কোম্পানি। তারা ডিরেক্টলি যখন বাজারে সেল করে, সেই মার্কেটটাকে বলে কনজিউমার মার্কেট। তারপরে আবার এফএমসিজি ছাড়াও আমরা কিছু ইলেকট্রিক মালামাল কিনি না, মোবাইল কিনি, এগুলোর মধ্যে হচ্ছে কনজিউমার ডিউরেবলস। হ্যাঁ, এগুলো একটু হাই প্রাইসড। এবং এইখানে এই 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 ব্রেকডাউনটা বয়ে আছে, একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন হোয়াইট গুডস কি, ব্রাউন গুডস কি, এটা কিভাবে আসলো নামটা? এটা আসলে নামটা দিছে বিকজ আগের দিনে ফ্রিজ আর ওয়াশিং মেশিন সাদা থাকতো, এই জন্য এগুলোকে বলে হোয়াইট গুডস। আগের দিনে টিভি স্মার্টফোন নাকি ব্রাউন থাকতো, এই জন্য এগুলো ব্রাউন গুডস। তো এই ধরনের এই মার্কেটটাও কিন্তু কনজিউমার মার্কেট। যখন আপনি একটা মার্কেট থেকে এসি কিনেন, দ্যাট ফলস আন্ডার কনজিউমার মার্কেট, B2C মার্কেট। তারপর আপনি কি সার্ভিসও নিতে পারেন, এদের গেলো প্রোডাক্ট, সার্ভিসও হতে পারে। লাগে আপনি ইন্স্যুরেন্স খুললেন, অথবা আপনি ইলেকট্রিসিটি নিলেন টেস্কো থেকে। দিজ আর অল কি বলে, B2C, আন্ডার B2C। ঠিক আছে। তাহলে B2B কি? আরেকটা মার্কেট আছে B2B। B2B তে কি বেচা কিনা হয়? B2B তে আপনার বুঝতে পারছেন, বিজনেস এর কাছে সেল করে যখন, সেটাকে বলে B2B মার্কেট। বুঝতে পারছেন? তো B2B মার্কেটে বেসিক্যালি র মেটেরিয়াল সেল করা হয়। একটা কোম্পানি একটা কোম্পানি কাছে র মেটেরিয়াল সেল করে। যেমন আহ, যা যে আপনার ধরেন বেক্সিমকো শার্ট বানাবে। ইয়েলো বেক্সিমকোর কোম্পানি হচ্ছে ইয়েলো, শার্ট বানাবে। তোর কি কটন, ও কি সুতা বানাবে নাকি? ও আবার সুতা আরেকজন থেকে কিনবে। বুঝতে পারছেন? তো ও যে মার্কেটটা থেকে কিনতেছে সুতাটা, দ্যাট ফলস আন্ডার ইন্ডাস্ট্রিয়াল মার্কেট অথবা B2B। সে কিন্তু সে কিন্তু ইয়েলো কোম্পানি কিন্তু শার্টটা পরবে না, শার্টটা কিন্তু পরবর্তীতে আবার কনজিউমার মার্কেটে যাবে। কিন্তু সে যখন যে মার্কেটটা থেকে তার তুলাটা কিনলো, সেটাকে বলতেছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। তো কি কি থাকে? র মেটেরিয়াল থাকে, প্রসেস কম্পোনেন্ট থাকে। এগুলো এক্সাম্পল আমার এখানেও দেয়া আছে, এগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। ক্যাপিটাল গুডস থাকে। ক্যাপিটাল গুডস মানে হচ্ছে বড় বড় ট্রাক। একটা বিজনেস ট্রাক কিনলো suppose। কি কি জন্য ট্রাক কিনলো? সো দ্যাট সে মাল ডেলিভারি করতে পারে। কোথা থেকে কিনলো? এটাকে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট বলে। সে নিজে কনজিউম করার জন্য, মানে এন্ড ইউজার কনজিউম করবে না। আমি ট্রাক চালাবো না এসে, ধরুন আমি একটা এসি কোম্পানির কথা বললাম, সে ট্রাক কিনছে, আমি ট্রাক চালাবো না, ট্রাকটা চালাবো কোম্পানি। এন্ড সে পারচেস ফ্রম, ধরেন ফোটন নামে একটা কোম্পানি অথবা র্যাঙ্কন কোম্পানি থেকে কিনলো। তো একটা বিজনেস একটা বিজনেসের কাছে সেল করবে, সার্ভিস হতে পারে। তো হোপফুলি B2B B2C ইজ ভেরি ক্লিয়ার। এখানে এক্সাম্পল দিছি।
আমরা যে সার্ভিসটা দিই না সিএফএম, এটাও কিন্তু আন্ডার বি2বি, বুঝতে পারছেন? মাইক্রোচিপটা কি ছিল? আবার বলেন। মাইক্রোচিপ একটা উদাহরণ ছিল। একটু জোরে বলবেন, কিছু শুনতেছি না। ওই স্যার প্রসেস কম্পোনেন্ট মাইক্রোচিপ। প্রসেস কম্পোনেন্ট হতেছে, ধরেন কিছু জিনিস আছে না আপনার, কিছু প্রসেসের মধ্যে দিয়ে যায় দেন বিক্রি হয়। হ্যাঁ, ওই যে স্টিল শিপ, মাইক্রোচিপটা কি স্যার? মাইক্রোচিপস। মাইক্রো আর এই যে মোবাইলে চিপস থাকে না, চিপ, আপনার স্যামসাং এর, আপনি হুয়াই যখন ব্যান্ড হয়েছিল তখন আপনি দেখছেন যে একটা মোবাইল কোম্পানি আসলে বাস্তবে কিছুই বানায় না, সে শুধু ডিজাইন করে আর সফটওয়্যার বানায়, বাকি সব কিন্তু কিনে ইউএসএ থেকে। সে চিপ কিনে, ডিসপ্লে কিনে কোন মার্কেট থেকে? বিদেশি মার্কেট থেকে, চিপসে। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে চিপ। ওই যে তাবিজের মতো যেগুলো যেগুলো থাকে, এগুলো দোজ আর চিপস। মাদারবোর্ড কিনে, এগুলা কি, এগুলা কিন্তু একটা কোম্পানি বানায় রাখছে, আপনি কোম্পানি থেকে কিনতেছেন। দিস আর প্রসেস কম্পোনেন্ট, অলরেডি বানানো। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের চিরাচরিত, আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমরা এটা উই অল নো, পড়ছি আমরা মার্কেটিং মিক্স। তো হোয়াট ইজ মার্কেটিং মিক্স? মার্কেটিং মিক্স মানে হচ্ছে যেই ভ্যারিয়েবল গুলার সাহায্যে আপনি একটা মার্কেটিং সার্ভিস দিয়ে থাকেন, একটা কোম্পানির হয়ে কাজ করেন, যে যে কাজগুলো করেন, দোজ আর মার্কেটিং মিক্স। প্রোডাক্টের জন্য 4P, সার্ভিসের জন্য 7P, এক্সট্রা 3টা পি বাড়বে। তো হোয়াট আর দ্য 4P? তো মার্কেটিং কি কি নিয়ে কাজ করে দেখেন, এগুলো নিয়ে একটু করে ডিটেইলে কথা বলা হবে। তারপরও এখানে একটু বলি। 4P মধ্যে পড়ে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস। একদম ছোট তো থাকে এগুলো আমাদের, যারা আমরা পড়ছি আগে। তো একজন মার্কেটিয়ার, মার্কেটিং ম্যানেজার বলেন, একটা কোম্পানির মার্কেটিং যারা দেখাশোনা করে, তারা প্রোডাক্ট নিয়ে ওরেড। তারা এক্সাম্পল দিলাম ধরি স্মার্টফোন, তারা চিন্তা করবে আমি এইবার কি স্লিক ফোন বানাবো, ক্যামেরা বেশি দিব, আহ, উপরের যে প্রোটেকশন গ্লাসটা আছে এটা কি ভালো দিব না খারাপ দিব। তারা প্রাইস নিয়ে বদার্ড। শাওমি প্রথমে মার্কেট ধরছে বাজেট বাজেট ফোন দিয়ে। তারা চাইলেই কিন্তু হাই সেগমেন্টের ফোন দিয়ে শুরু করতে পারতো বিজনেস, কিন্তু তারা মার্কেট কিভাবে ধরছে? তাদের মার্কেটিং ম্যানেজার চিন্তা করলো আমরা এমন ফোন বানাবো যাতে মানুষের হাতে হাতে আমাদের শাওমি ফোন থাকে। তারা 15,000 টাকা দিয়ে 2014-15 সালে মোবাইল বের করবে। মানে যে হুমড়ি খেয়ে পড়ছে, মানে 14-15 হাজার টাকার মধ্যে এত ভ্যালু ফর সার্ভিস কল্পনাই করা যায় না। তো তারা প্রাইস নিয়ে দুজন বাজুন করে, এগুলো নিয়ে আরো একটু পরে ডিটেল কথা বলবো, প্রাইসের মধ্যে কি কি আছে। তারপর হচ্ছে প্লেস। প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আতর, মধু, এগুলো মসজিদের নিচে ওইসব আছে। বিকজ এই মধু জিনিসটা আমরা একটু ট্রাস্ট করি না। যখন সে মসজিদের সামনে নামাজ না পড়ে টুপি মাথায় দিয়া যখন বিক্রি করে, তখন আমরা তখন বিলিভ করি ওরে মেবি লোকটা মসজিদের সামনে বেসতেছে, টুপি পরা, অথেন্টিক হবে। বুঝতে হ্যাঁ, পারছেন? পিওর মধু। প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর মার্কেটিং। জি বলেন। না স্যার, মানে ধারণা করতে পারে যে এটা পিওর মধু, এই জন্য কিনতে পারে আর এক্স্যাক্টলি, কি। হ্যাঁ। এটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। ধরেন আপনি একটা বার্গার দোকান দিলেন প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বার্গার কেউ খায় না, তাহলে আপনার আপনার যতই ভালো বার্গার না কেন, আপনার যতই ভালো বার্গার বানান না কেন, প্লেস ঠিক হলো। যেমন আমার এলাকা উত্তর বাড্ডা, এই এলাকাটার মধ্যে আপনি যদি একটা গুলশান টাইপের একটা দোকান দিয়ে বসে থাকেন মেন রোডে, চলবে না। প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখানে স্টেক বেচবেন, কেউ খাবেন স্টেক। তারপর মার্কেটিং এর 4P মধ্যে আরেকটা আছে প্রমোশন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রমোশন না হলে আপনার প্রোডাক্ট চলবে না, আপনার মানুষজন চিনবে কেমনে? প্রমোশনের মাধ্যমে আপনার প্রোডাক্টটা চিনবে। আজকালকার জন্য, আজকালকার দিনে ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোশনটা বেশি করে। তো আস্তে আস্তে একটা কোম্পানি এই 4P গুলো নিয়ে যে তারা নিয়ে খেলাধুলা করে, ঠিক আছে, এগুলো দিনকে দিন চেঞ্জ হয়। আগে প্রমোশন করতে টিভিতে, এখন করেন ফেসবুকে, টিকটকে। তো এই 4P, এই 4টা P নিয়ে মার্কেটিং, মার্কেটিং এর কাজ এই 4টা নিয়ে থাকে তারা। এই 4টা বিভিন্ন সময় ইনভলভ হয়, এক একটা কোম্পানি এক এক রকম হতে পারে স্ট্র্যাটেজি ফর দিস পি, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন। আর সার্ভিসের জন্য এক্সট্রা 3টা থাকে, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স। সার্ভিসের জন্য পিপল খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, আপনার সাথে দুর্ব্যবহার করলো, আপনি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন এই এই সার্ভিস, এদের সার্ভিস জঘন্য, এদের এদের কাছে জীবনও যাবেন না, দেখবেন ভাইরাল হয়ে গেছে। তারপর ফেসবুকে ট্রেন্ড শুরু হবে, বয়কট। ভিডিওটা অন রাখে, অফ রাখি। তো প্রসেস,
সার্ভিসের প্রসেস খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি একটা অ্যাপ চালাবেন, যদি দেখেন যে এদের প্রসেস এত এত লেন্দি, যেমন আমার কাছে নগদের অ্যাপের রেজিস্ট্রেশন ফালতু লাগে, ঠিক আছে, চালাইতে ভালো লাগে না নগদের অ্যাপ। তো মানে প্রসেস শুড বি ভেরি ফ্রেন্ডলি, আদারওয়াইজ সার্ভিস কোন দিবেন? সার্ভিস ইন্ডাস্ট্রি, তারপরে ফিজিক্যাল এভিডেন্স। একটা সার্ভিসে ইন্ডাস্ট্রিতে ফিজিক্যাল এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা ব্যাংকে গেলে দেখবেন ব্যাংকে সবসময় সুটেড বুটেড থাকে। আপনি একটা আইটি কোম্পানিতে যান, একটা হাফ প্যান্ট পরে অফিস করেন। তো এই যে একটা ফিজিক্যাল এভিডেন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন ব্যাংকে যান, ইউ অ্যাজিউম যে আপনার সাথে যে ডিল করবে লোকটা অনেক সুসজ্জিত থাকবে। হ্যাঁ, তারপর ধরেন আপনি কোথাও স্পা নিলেন, রিল্যাক্সিং মিউজিক থাকে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে একটা কোম্পানির জন্য, যারা সার্ভিস ইন্ডাস্ট্রি, তাদের এই এক্সট্রা 3টা পি লাগে। নাও লেটস মুভ, এটা নিজেরা দেখে নিবেন। 3টা কোম্পানির এক্সাম্পল দিছি, তারা কিভাবে প্রোডাক্ট প্রাইস প্রমোশন, এই প্রমোশনের মধ্যে সেলস, আর ভাইবেন না যে আবার একটা পি ঢুকাই ফেলছি, তারা কিভাবে এই মার্কেটিং মিক্স ভেরিয়েবল মানে তারা খেলা করে, এগুলো আপনারা নিজে একটু দেখে নেবেন। তারপর আসে মার্কেট সেগমেন্টেশন, ঠিক আছে। হোয়াট ইজ সেগমেন্টেশন? সেগমেন্টেশন মানে হইতেছে, দেখেন, আপনাকে যেভাবে একটা প্রোডাক্ট অ্যাট্রাক্ট করবে, আমাকে সেই প্রোডাক্টটা নাও অ্যাট্রাক্ট করতে পারে। আমার কাছে যদি এসে আহ আমার কাছে যদি বারবার প্রাডোর অ্যাড আসে, আমি কিন্তু প্রাডো কিনবো না, তাহলে আমার কাছে অ্যাড দিয়ে লাভ আছে। তার মানে কি হলো, সে এই যে কোম্পানিটা প্রাডো, কাজী মনিরুল বলেন। মনিরুল হাত তুলছেন, বলেন। আপনার নাম একটা তোমার নাম মিল আছে, বলেন। ওকে, তো আমাকে যদি প্রাডোর অ্যাড দেয়, আমি কিন্তু কিনবো না। তার মানে কি, ওই কোম্পানির মার্কেট সেগমেন্ট সম্পর্কে আইডিয়া নেই, যে কে হাই ইনকাম গ্রুপ, কে লো ইনকাম গ্রুপ, এটার সম্পর্কে তার সেগমেন্টেশনই করে নাই। যে ফোর্ড কোম্পানি গুলা, ফোর্ডের যে গাড়ি গাড়ি বানায়, ও কিন্তু হাই প্রোফাইল গাড়ি বানায়, লো প্রোফাইল গাড়িও বানায়। তো হাই প্রোফাইল যে গাড়িগুলা, সেগুলো হাই প্রোফাইলের কাছে প্রমোট করতে হবে, লো প্রোফাইল গুলো লো প্রোফাইলের কাছে প্রমোট করতে হবে। এখন আপনি যদি টিকটক অ্যাপ বানায় একটা 60+ অ্যাবভ একটা লোকের কাছে আপনি ব্র্যান্ডিং করতে থাকেন থ্রু ফেসবুক, তাহলে আপনার কিন্তু হইলো না, মার্কেট সেগমেন্টেশন হইলো না। এই জন্য আপনি যদি ফেসবুকে অ্যাড দেন, আপনি যদি ফেসবুকে ব্যবসা করেন, দেখবেন যে সেগমেন্টেশন নামে আলাদা একটা ওয়ার্ড, একটা ঘরে আছে। যখন কোনো একটা অ্যাড দিবেন, কোন কোন সেগমেন্ট আপনি এটাকে টার্গেট করতে চান, অনেকগুলা ক্যাটাগরি আছে। বিলো 18, 18 to 30, 30 to 60, এইচ দিয়ে ফার্স্ট আপনি সেগমেন্ট করলেন। তারপরে করলেন যে আর অনেক কিছু আছে। ধরেন ফেসবুকের কাছে তো অনেক ডাটা থাকে, ফেসবুকের ব্যবসা কিন্তু অনলি ডাটা, আর কিছু না। ফেসবুক আপনার সঙ্গে যা জানে, আপনার আপনার যারা বিবাহিত আছেন, বউ, যাদের বউ নাই, বাপ মা, তার থেকেও বেশি ইনফরমেশন ফেসবুকে আছে। কিভাবে সেটা ইউজ করে দেখেন, আপনি যখন একটা পোস্ট রেস্টুরেন্টে যে একটা চেক ইন করেন, ওইটা তার ডাটাতে সেভ করে রাখে যে এই লোকটা এই রেস্টুরেন্টে যাওয়ার মতো ক্ষমতা রাখে, এই লোকটা এইসব কথাবার্তা বলে, ঠিক আছে। আপনি যদি কথা বলেন, আপনি ভাবেন না মাঝে মাঝে আমি কথা বললে ফেসবুক অ্যাড চলে আসে? ও, আপনি কথা শুনে কিভাবে কথা শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না। আরে ভাই, আপনি দেখেন যে 2 বছর হচ্ছে এআই আসছে, এআই এর যে ইমপ্রুভমেন্ট, আপনার কি মনে হয় না এআই আরো আগে থেকে ছিল? আপনাকে বলেননি, এটা আমার বিশ্বাস, সেটা আমি আমি বলবো না ইউ হ্যাভ টু বিলিভ দিস। আমার বিশ্বাস এআই আরো আগে থেকে ছিল, আমাদেরকে জানানো হয়নি। নাহলে কিভাবে আমি একটা কথা বললাম, একটা কোম্পানির নাম মুখে বললাম, কিভাবে ফেসবুকে অ্যাড আসে? মাঝে মাঝে তো আবার চিন্তা গুলো চলে আসে, এটা কোন এআই দিয়ে করছে আল্লাহ মাহমুদ জানে। তো এনিওয়ে, তো ফেসবুকে যখন আপনি অ্যাড দিবেন, বিভিন্ন সেগমেন্ট কাকে আপনি এই করবেন, সেটা কিন্তু সেগমেন্ট ওয়াইজ আপনাকে করার সুযোগ দেয়। তো সেগমেন্ট হচ্ছে এটাই। আপনি যখন মার্কেটিং এর 4P, হ্যাঁ, আপনি যখন মার্কেটিং এর 4P অ্যাপ্লাই করবেন, প্রোডাক্ট প্রাইস প্রমোশন প্লেস, আপনাকে সেগমেন্টেশন মাথায় রাখতে হবে। আপনি যাদের হাই ইনকাম, তাদেরকে আপনি হাই চার্জ করবেন, প্রাডো টাইপ গাড়ি, ফোর্ড এর মতো বড় বড় গাড়িগুলা, ঠিক আছে, মার্সিডিজের বড় বড় গাড়িগুলা, এইগুলোর আপনি অ্যাড দিবেন ওদের কাছে। আপনি লো ইনকামের কাছে আপনি প্রোবক্স টোবক্স এগুলোর অ্যাড দিবেন আপনি, ঠিক আছে। আরো অনেক ধরনের সেগমেন্ট হয়, দেখেন, ইউথ সেগমেন্ট, ফ্যামিলি সেগমেন্ট, বিজনেস সেগমেন্ট, বহু ধরনের সেগমেন্ট, সেগমেন্টই সেগমেন্ট। জাস্ট মাথায় রাখেন, সেগমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই এই মার্কেট সেগমেন্ট এই টেবিলটা একটু দেখেন। Okay? জি স্যার। তারপরে আমরা আসি যে আমি একটু বললাম যে 4P নিয়ে আমরা ডিটেল ডিসকাস করবো, প্রোডাক্ট প্রাইস প্রমোশন প্রাইস। দেখেন, ফার্স্টে প্রোডাক্ট। হোয়াট ইজ প্রোডাক্ট? প্রোডাক্টে তারা তিনটা ক্যাটাগরি বলছে: বেসিক প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট, অগমেন্টেড প্রোডাক্ট। ইচ এন্ড এভরি স্লাইডে আপনি এক্সাম্পল পাবেন। আমার কোনো কথা যদি আপনি মিসও করেন,
আপনি জাস্ট এক্সাম্পলটা খেয়াল করবেন, আমি এখান থেকে ধরে বলতেছি, কোনো বানায় বানায় কিছু বলবো না, এখানে অনেক কষ্ট করে এগুলা ইনকর্পোরেট করছি, এগুলা দেখি আপনি দেখেন, আমি এখান থেকে বলতেছি। বেসিক প্রোডাক্ট হতেছে, একটা প্রোডাক্ট আপনি কেন কিনেন, আপনি একটা প্রোডাক্ট কিনেন, ধরেন আপনি ভলভো কার কিনেন, অথবা আপনি টেসলা কিনলেন, আপনি কি কিনলেন? আপনি যখন টেসলা কিনলেন তখন আপনি কিনলেন হচ্ছে একটা স্ট্যাটাস। আপনি যখন বিএমডব্লিউ কিনলেন তখন একটা কিন্তু গাড়ি কিনলেন না, মেইন জিনিসটা কি কিনলেন জানেন? আপনি একটা স্ট্যাটাস কিনলেন, আপনি একটা ইগো কিনলেন। ভলভো গাড়ি যখন কিনেন তখন আপনি কিনলেন সিকিউরিটি, গাড়ি তো পরে, গাড়ি পড়বে আপনার অ্যাকচুয়াল প্রোডাক্টের মধ্যে। যখন আমি কোনো কোনো কোম্পানিকে প্রায়োরিটি দিই, তখন আমার আগে অ্যাকচুয়াল প্রোডাক্টের আগে আমি কিন্তু আগে আমার কোর প্রোডাক্টে চিন্তা করি। ফর এক্সাম্পল, আমি নগদ আর বিকাশের মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিই? অবভিয়াসলি বিকাশ। নগদের যে স্ক্যাম টিস্ক্যাম হলো, তখন আমি কি করলাম, যখন আমি when I'm using বিকাশ, I'm prioritizing সেফটি। আমি কিনলাম কি, আমার বেসিক প্রোডাক্টটা কি সেফটি, আমার আমার প্রোডাক্ট, আমার টাকাটা বাইরে যাবে না। ঠিক আছে, তো বেসিক প্রোডাক্ট বললাম, অ্যাকচুয়াল প্রোডাক্ট হচ্ছে জাস্ট অ্যাকচুয়াল প্রোডাক্ট। আপনি কি কিনলেন? গাড়িটা কিনলেন, গাড়ি ইজ দ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট। অগমেন্টেড প্রোডাক্ট হচ্ছে এডিশনাল জিনিস কিছু কিনেন না। আপনি যখন কিছু প্রোডাক্ট কিনেন তখন আপনাকে ওয়ারেন্টি দেয়, সার্ভিস ওয়ারেন্টি দেয়, আপনাকে মোটর বাইক কিনলে আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেয়, এই এক্সট্রা জিনিসগুলো হলো অগমেন্টেড প্রোডাক্ট। তারপর একটা প্রোডাক্টের কি 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 কি- কি বলে এটারে, এডিংটা কি, কি প্রোডাক্ট কনসিডারেশন, একটা প্রোডাক্টের কি কি কনসিডারেশন থাকে, মানে কি কি গুণাবলী থাকে, এটা এটা আমি ডিসকাস করবো না, এটা খুবই ইজি। কোয়ালিটি, রিলায়েবিলিটি, প্যাকেজিং থাকবে, ব্র্যান্ডিং থাকবে, অ্যাস্থেটিক্স থাকবে। ঠিক আছে, অ্যাস্থেটিক্স, আপনি একটা পারফিউমের বোতল কিনলেন, আমি আজকে একটা পারফিউমের বোতল কিনছি, প্যাকেজিংটা ভালো লাগে না, আমার কাছে মনে হলো যে প্রোডাক্টটা তো দাম দিয়ে কিনলাম, অ্যাস্থেটিক হলো না ব্যাপারটা। পারফিউম যারা কিনি তারা চাই যে বোতলটা সুন্দর হবে, প্যাকেজিংটা আরো সুন্দর হবে, তো আমার প্রোডাক্টের মধ্যে অ্যাস্থেটিক মিসিং। ঠিক আছে, তারপর সার্ভিস থাকতে হবে। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা বাইক কিনছি, তো আমি এর আগে আমি চালাইতাম একটা আহ, কি বলে এটা, এসিআই থেকে কিনি নাই, ঠিক আছে, আমি গ্রে মার্কেট থেকে কিনছি এটা বলেন। তো এখন আমি চিন্তা করলাম যে না, এসব এসব বুগিচুগি জায়গা থেকে কিনবো না, আমি সার্ভিস বেশি ইম্পর্টেন্ট, আমি এখন অথরাইজ ডিলার থেকে কিনবো, আমি অথরাইজ ডিলার থেকে একটা বাইক কিনছি সাপোজ। তো এটা কিন্তু একটু আগে কিন্তু বললাম, এটা কিন্তু অগমেন্টেড প্রোডাক্ট। তো ইউ when you buy a product, আপনার কনসিডারেশন থাকে এগুলা: কোয়ালিটি, প্যাকেজিং, ব্র্যান্ডিং, অ্যাস্থেটিক্স, প্রোডাক্ট মিক্স। হ্যাঁ, প্রোডাক্ট মিক্স মানে হচ্ছে আপনি আহ, একটা কোম্পানির বিভিন্ন সাইজের প্রোডাক্ট থাকে। একটা একটা পানি যখন আপনি খাবেন, আপনি যখন বাইরে গেলেন, আপনি বাইরে যখন গেলেন, আপনার কিন্তু 1 লিটারের বোতল দরকার নেই, আপনি একা মানুষ, আপনি তখন খুঁজবেন 250 মিলি অথবা 200 মিলি, নতুন বাইরে হয়েছে, আপনি ছোট জিনিস খুঁজবেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওই 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 কোম্পানির ওই প্রোডাক্ট আছে কিনা। আবার আপনি ধরেন চিড়িয়াখানায় গেলেন, আপনি ফ্যামিলি নিয়ে গেলেন, আপনি দেখেন কি 250 মিলির এতগুলো বোতল আপনি ক্যারি করবেন, ইউ উইল ফাইন্ড, আপনি খুঁজবেন যে 2 লিটার আছে কিন্তু। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই কোম্পানির প্রোডাক্ট মিক্স সম্পর্কে তাদের তাদের কতটুকু আইডিয়া আছে, এবং রাইট প্রোডাক্ট রাইট জায়গায় সেল করতে হবে। এই চিড়িয়াখানার সামনে গিয়ে 200 ml বিক্রি বোতল বিক্রি করলে হবে না, আবার দোকানে দোকানে 2 লিটার বোতল বিক্রি করলে হবে না, ছোট ছোট দোকানে আপনাকে ছোট ছোট পানি করতে হবে। তো প্রোডাক্ট মিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর বাইং এ প্রোডাক্ট। প্রোডাক্ট গেল, প্রাইসে আসলো। তো প্রাইস যখন চিন্তা করবে একটা কোম্পানি, মার্কেটিং ম্যানেজার তাদের মাথায় চারটা, এখানে দেখেন 4 সি অফ প্রাইসিং। প্রাইসিং নিয়ে যখন কথা হবে, তখন তারা এই চারটা জিনিস আমলে আনবে। একটু কথা বলে আপনাদের সাথে, আহ আপনাদের কি বোরিং জি লাগতেছে? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? am I going too fast, স্লো যাবো একটু? আমার আমার আজকে চাপটা শেষ করার ইচ্ছা নাই, সো আমি যে কোনো সাজেশন নিতে আগ্রহী। না স্যার, ঠিক স্লো আছে। স্লো করলে ঠিক আছে, ভালো হয় না, স্লো করলে আপনার মানে বোঝা যায় বিষয়টা। সরি বুঝি নাই, বলবেন আবার? মানে স্লো মোশনে যদি পড়ানো হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে একটু স্লোই পড়ে, আমার কথা বলতে একটু গলা ব্যথা করতেছে। ওকে, তো প্রাইসিং স্ট্র্যাটেজি হবে চারটা জিনিস উপর বেস করে। আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন তার প্রাইসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার কস্ট নিয়ে বদার থাকবেন, আমার কস্ট কত হলো, আমার মার্জিন কত লাগবে। ঠিক আছে, তো ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে আমার কস্ট, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আমার কাস্টমার, এই প্রাইসিংটা আমি কোন কাস্টমারের জন্য করতেছি, একটু আগে সেগমেন্ট নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, আমি যে একটা প্রোডাক্ট বানাইলাম, এটার যদি হাই প্রাইস করি, কেউ কিনবে না, আবার লো প্রাইস করলে এর মার্কেট ডিমান্ড থাকবে না। তো স্ট্র্যাটেজি, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রপার স্ট্র্যাটেজি, যে এই প্রোডাক্ট কার জন্য বানাইছে, কাস্টমার আমার কারা, প্রাইসটা কত হওয়া উচিত। তো কাস্টমার দিকে বেস করে ইউ হ্যাভ টু, মানে প্রাইস একটা আন্তাজে বসাই দিল না,
এখানে যে চারটা 4C বলা হলো, 4C অফ প্রাইসিং, মানে হচ্ছে প্রাইসিং আপনি আন্তাজি বসে দিলে হবে না, আপনাকে মাথায় কষ্ট রাখতে হবে, কাস্টমার রাখতে হবে, আপনার কম্পিটিটর করা সেটা মাথায় রাখতে হবে। যখন জিপি একটা বান্ডেল রিলিজ করে আর বাংলালিংক রিলিজ করে, ধরেন সাপোজ 20 GB, বাংলালিংক গ্রামীণ খুব বেশি চার্জ করে, গ্রামীণ ধরেন চার্জ করে 500 টাকা, 300 টাকা, ওয়ারাজ আপনার কি বলে বাংলালিংক চার্জ করে দেন 200 টাকা। এখানে বাংলালিংক এখন যদি গ্রামীণ ফোন কম্পিটিটরের প্রাইসিং না দেখে হঠাৎ করে 600 টাকা দিয়ে দিল, তাহলে তার কি হবে? তার রেভিনিউ ফল করবে না? ফল করবে কিনা? তো তাকে কম্পিটিটরও দেখতে হবে, তারপর তার অবজেক্টিভ দেখতে হবে, লাস্ট ওয়ান, সে কি চায়, তার বিজনেসের স্ট্র্যাটেজি কি। সে প্রথম বছর আইসে কি প্রফিট করতে চায়, তাহলে প্রাইস বাড়াইতে হবে, নাকি সে প্রথম 2-3 বছর দেখতে চায় যে তার অনেক টাকা আছে, হি ওয়ান্টস টু সি যে আমার কোম্পানি কই যায় 2টা বছর পর আমি দেখি। অবশ্যই আমার শেয়ার হোল্ডার ম্যাক্সিমাইজ করতে বলছে প্রফিট, বাট তার মানে নেই না এমন প্রাইসিং দেবো ম্যাক্সিমাইজ প্রফিট তো দূরের কথা, এই কোম্পানি এই প্রোডাক্টকে ধরেও দেখবে। তো এই চারটা জিনিস মাথায় রেখে প্রাইসিং সেট করা হয়। তারপর প্রোডাক্ট প্রাইস প্লেস, প্লেস নিয়ে কথা বলছিলাম একটু আগে, প্লেস সম্পর্কে একটা এক্সাম্পল দিয়েছিলাম। এখন এই আপনি যে প্লেস সেল করবেন সেটা দুই ভাবে সেল করা যায়, ডিরেক্ট সেলিং, যেটা মানে ডিরেক্টলি সেল করা যায়, মাঝখানে কেউ নাই। আর ইন্টারমিডিয়েট মানে হচ্ছে যে হোলসেলার, ফার্স্টে ম্যানুফ্যাকচারার, হুম, তারপর হোলসেলার, তারপর রিটেইলার, দেন কনজিউমার, মানে কয়েকটা হাত ধরে আসে। এটা হচ্ছে সেলিং টু ইন্টারমিডিয়ারিজ। ইন্টারমিডিয়ারিজ হইলে আপনার আহ কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, তাই না? আপনার লেন্দি হয়ে যায় ব্যাপারটা আপনার। তবে ইন্টারমিডিয়েটের মধ্যে সেল করলে আপনার কি হয়, ব্রডার রিচ হয়। আপনি একটা কোম্পানি নিজে একা সব জায়গায় সেল করতে পারবেন না, প্রাণের আপনি দেখবেন সেলিং টু ইন্টারমিডিয়ারিজ। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই ওর প্রোডাক্ট পাওয়া যায় না। কেন জানেন? এফিসিয়েন্ট সাপ্লাই চেইন, একটু করে সাপ্লাই চেইন করবো। সাপ্লাই চেইন এফিসিয়েন্ট কখন হয়? যখন এই ইন্টারমিডিয়ারি গুলা ভালোভাবে কাজ করে, তখন সাপ্লাই চেইন এফেক্টিভ হয়। ম্যানুফ্যাকচারার প্রোডাক্টটা টাইমলি হোলসেলাররা দেয়, হোলসেলার রিটেলাররা দেয়, রিটেলার এন্ড কনজিউমার কাছে সাপ্লাই করে। তো সেলিং সুইটে ইন্টারমিডিয়েট করলে কি হয়, এফিসিয়েন্ট লজিস্টিক্স হয়, আপনি বিভিন্ন জায়গায় রিচ করতে পারেন। হ্যাঁ, তারপর কিছু কিছু জায়গায় আছে আপনি নিজে সেল করতে গেলে আপনার কনজিউমার কাছে পৌঁছাতে দেরি হয়, যেটা ইন্টারমিডিয়েটস এর মাধ্যমে হয় না। আবার ডিরেক্ট সেলিং এ কিছু সুবিধা আছে, যেমন নো প্রফিট শেয়ারিং, ফুল কন্ট্রোল ওভার দ্য সেলস এক্সপেরিয়েন্স, লোয়ার ওভারঅল কস্ট, কস্ট কম হবে না, ইন্টারমিডিয়েটের মাধ্যমে কস্ট বাড়বে। আপনি প্রথমে আপনার হোলসেলারে অ্যাট্রাক্ট করতে হবে, হোলসেলারের জন্য অ্যাড দাও, আবার হোলসেলার জন্য অ্যাড দিয়ে বসে থাকলে হবে না, প্রোডাক্ট তো শেষে কনজিউম করতে হবে আমি আমার মতো সাধারণ জনগণ। তো সাধারণ জনগণ খাইতে হলে কিন্তু অ্যাড গুলো আবার ওরকম হইতে হবে যে, সে ফর এক্সাম্পল আপনার এন্ড কনজিউমারের জন্য টার্গেট করে অ্যাড বানাইতে হবে, মানে বহু খরচ যদি ইন্টারমিডিয়েট থ্রুতে যায়। তো দ্যাট ইজ প্লেস। এই দুইটা টপিক ডিসকাস করা হয়েছে, এগুলা তেমন ইম্পর্টেন্ট না। লাস্ট ফোর্থ এর একটা হচ্ছে প্রমোশন। প্রমোশন আমরা কি কিভাবে করি? অ্যাডভার্টাইজিং করি, পাবলিক রিলেশন করি। আপনার একটা নিউজ যদি ভালো বের হয় একটা প্রোডাক্ট সম্পর্কে, তাহলে প্রোডাক্ট অটোমেটিক প্রমোশন হয়ে যায়। ডিরেক্ট মার্কেটিং করা যায়। ডিরেক্ট মার্কেটিং হচ্ছে আপনার এক্সপেন্সিভ প্রোডাক্ট সবসময় ডিরেক্ট মার্কেটিং এ দেয়। তারপর ইন্স্যুরেন্স দেখবেন, ডিরেক্ট মার্কেটিং, আপনি ইন্স্যুরেন্সের অ্যাড দেখেন, কিন্তু ইন্স্যুরেন্সের লোকজন আমাদের কাছে যেভাবে এসে বসে থাকে আপনার কাছে এভাবে আসে না। এটা ডিরেক্ট মার্কেটিং পছন্দ করে, তারা লোক ধরে ধরে মনে করেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের পিছিয়ে পিছিয়ে বসে থাকে, ডিরেক্ট মার্কেটিং করে। প্রমোশনের মাধ্যমে হবে, একটা কিনে একটা ফ্রি, জাস্ট প্রমোশনের মাধ্যমে প্রমোশন হয়। ডিজিটাল মার্কেটিং তারা বলা লাগবে না, পার্সোনাল সেলিং, ফেস টু ফেস প্রেজেন্টেশন বাই দ্য ফার্ম সেলস ফোর্স ফর প্রোডাক্ট, এটা কিছুটা ডিরেক্ট মার্কেটিং এর মতোই, ঠিক আছে, পার্সোনাল সেলিং করে। তো এইভাবে আপনি প্রমোশন করতে পারেন। তো আমরা প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, এই চারটা সম্পর্কে আমরা জানলাম এবং চারটা সম্পর্কে আমরা একটু ডিটেইলে বললাম। এর মধ্যে একটু যদি বলি যে কই সবচেয়ে বেশি ইনফরমেশন বলা হয়, এটা খুবই ইজি, এক্সাম্পল দিলেই বোঝা যাচ্ছে। এই যে 4C, এই 4Cটা মাথায় রাখতে হবে, আপনাকে এমসিকিউ তে আসতে পারে, which one is not, which one is not 4C of pricing, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা প্রমোশন থেকে দুটা টেকনিক্যাল কথা বলা আছে। একটা হচ্ছে পোস্ট স্ট্র্যাটেজি, একটা হচ্ছে পুল স্ট্র্যাটেজি। পুশ মানে হচ্ছে আহ, খাবো খাবো, একটু 1 মিনিট, 1 মিনিট একটু।
সরি, পোস্ট স্ট্র্যাটেজি হচ্ছে আপনি এমন একটা প্রমোশন স্ট্র্যাটেজি নিলেন যাতে আপনার প্রোডাক্ট আপনার ওয়্যার হাউস থেকে বের হয়ে শুধু আপনার হোলসেলার, রিটেলার আর যেসব সুপার শপে বিক্রি হয় তারা শুধু জিনিসটাকে টান দিল, পুশ করলো। পুশ মানে তো বুঝেন, ধাক্কা দিল। তো মানে এজ এ ম্যানুফ্যাকচারার আমি ধাক্কা দিয়ে প্রোডাক্টগুলো আমি আমার ওয়্যার হাউস থেকে বের করে দিলাম। এই যে একটা স্ট্র্যাটেজি, দেখো কিভাবে হয়। আপনি ডিসকাউন্ট যখন দিবেন, তারপরে দেখা যাবে আপনি প্রমোশন করলেন, পার্সোনাল সেলিং করলেন, এভাবে করলে এভাবে আপনি করে কি করলেন, আপনি ইনসেন্টিভ দিলেন। এইভাবে দিলে হোলসেলার, ধরেন আপনি একটা প্রোডাক্ট 10 টাকা বিক্রি হয়, আপনি হোলসেলার বললেন এখন আপনি যদি আজকে নেন প্রোডাক্টটা 8 টাকায় ছেড়ে দিব, আপনি পুশ করলেন যাতে প্রোডাক্ট বের হয়ে যায়। আপনার যখন এই পুশ স্ট্র্যাটেজি কখন নেওয়া হয়, যখন আপনার ওয়্যার হাউসে মাল বেশি পড়ে যায়, আপনার অনেক গাদাগাদি হয়ে যায়, তখন পুশ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয় যে হোলসেলার কাছে পাঠাই দিই, হোলসেলার সেল করুন পরে। এই যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে পুশ। আর পুল হচ্ছে ধরেন ফেসবুকে এমন একটা অ্যাড দেখলেন যে ওই যে কিছুদিন আগে একটা মহিলা, মনে আছে কিনা যায় না, পিছনে কাবা শরীফের ছবি, মানে পিছনে মক্কার কোন একটা জায়গা থেকে সে ভিডিও করতো সাবান, তারপরে হইতেছে সাদা হওয়ার জন্য ফেস ওয়াশ, ক্রিম। আপনার আমি জানি না আপনারা দেখছেন কিনা, মেয়েরা হয়তো দেখে থাকবেন। মানে করছে কি, ও এইভাবে এমন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, প্রমোশন স্ট্র্যাটেজি, যাতে ওর কোম্পানি থেকে প্রোডাক্ট আপনা আপনি বের হয়ে যায়, ম্যানুফ্যাকচারার পুশ করা লাগবে না। মানে এন্ড কনজিউমার খালি প্রোডাক্ট চাইতেছে, ভাই প্রোডাক্ট দেন, প্রোডাক্ট দেন। যখন এরকম হয় স্ট্র্যাটেজিটা, ভাইরাল কোনো একটা প্রমোশন স্ট্র্যাটেজি যখন কেউ ফলো করে ফেসবুকের থ্রুতে অথবা অন্য কোনো থ্রুতে, সেই স্ট্র্যাটেজিটাকে বলেছে পুল স্ট্র্যাটেজি। মানে ম্যানুফ্যাকচারার কোনো পুশ করলো না, কাস্টমার, আমি আমার মতো কাস্টমার আমি চাইছি ভাই এটা অর্ডার দেন, অর্ডার দেন। সে বললো ভাই 3 দিন সময় লাগবে। এই যে দেখেন, ওর কাছে প্রোডাক্ট নাই, আমি ওর কাছ থেকে অর্ডার দিয়ে ফুল টাকা দিয়ে দিলাম। ওর স্ট্র্যাটেজি হচ্ছে ফুল স্ট্র্যাটেজি, বুঝছেন? এবং এই এই স্ট্র্যাটেজি কোশ্চেন গুলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবেন। এক্সাম্পল দেয়া আছে, হোপফুলি সমস্যা হবে না, আমি আমি বলছিও। নাও কাম টু অপারেশন। একটা কোম্পানির অপারেশন কিভাবে হবে? অপারেশন মানে তো বুঝাই যাচ্ছে, একটা ফ্যাক্টরি ধরেন আছে, একটা অপারেশন, এটাকে সুন্দরভাবে যদি অপারেট না করে, এটা কিন্তু ভালোভাবে চলবে না। প্রোডাকশনের সাথে অপারেশনটা ভালোভাবে যায় আর কি। তো অপারেশন মানে হচ্ছে একটা কোম্পানি কিভাবে একটা ফাইনালি একটা প্রোডাক্ট ডেলিভারি করে এন্ড কনজিউমারের কাছে, অথবা এন্ড কনজিউমার না, যে কোনো কাস্টমারের কাছে, সেফ থাকে কাস্টমার। তো এই অপারেশনটা কি, বেসিক্যালি এটা হচ্ছে কিভাবে একটা বিজনেস করা হয়, হাউ থিংস গেট ডান ইন এ বিজনেস, এটা হচ্ছে অপারেশন। তো অপারেশনের জন্য, সাকসেসফুল হওয়ার জন্য, ইউনিট 4V: ভলিউম, ভ্যারাইটি, ভেরিয়েশন ইন ডিমান্ড, ভিজিবিলিটি। মানে এই 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে আপনার অপারেশন কিরকম ভাবে চলবে। এক্সাম্পল দিই, ভলিউম। ধরেন আপনার অনেক ভলিউমের প্রোডাক্ট আপনি তৈরি করেন, তাহলে আপনার কি হবে, আপনার মেশিন গুলো হয়তো অটোমেটেড, আপনার পার ইউনিট কস্ট অনেক কম হবে। হ্যাঁ, এই এই জিনিসগুলা যারা ফলো করে, যেমন আপনার বড় বড় কোম্পানি এই ভলিউম স্ট্র্যাটেজি, হাই ভলিউম স্ট্র্যাটেজি ফলো করেন, হাই ভলিউম অপারেশন ম্যানেজ করে, তারা পার মিনিটে 1000 বোতল বানায় ফেলতে পারে, 1000 বোতল ফিল করতে পারে। ঠিক আছে? আর লো ভলিউম হলে কি হবে, যেমন আপনি একটা টেইলরের কাছে গেলেন, একটা কাস্টম স্যুট বানাবেন, এটা কি একটা ম্যানুয়াল একটা কাজ, এটার জন্য ওরও খরচ পড়ে বেশি, একটা মানুষই পড়ে থাকতে হয়, ও কিন্তু 1000 বাণিজ্য মেলায় গেলে দেখবেন হাই ভলিউমে প্রোডাক্ট বানাইতেছে। মানে আপনি 2000 টাকা আপনি স্যুট পাইতেছেন, আর আপনি এখানে দামি দামি কোন স্যুট কোম্পানিতে যান, আপনার 15-20 হাজার টাকার নিচে, 30,000 টাকার নিচে স্যুটই হয়। ঠিক আছে? তাহলে যে কোম্পানির লো ভলিউম, ও একভাবে রান করবে এক অপারেশন, আর যে কোম্পানি হাই ভলিউম, ও একভাবে রান করবে। ভলিউম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কোম্পানির অপারেশন। তারপরে ভ্যারাইটি, কিছু কিছু দেখবেন যে আপনার হাই ভ্যারাইটি থাকে, মানে প্রচুর কি বলে ভ্যারাইটি আপনাকে প্রপোজ করে। যেমন এখানে বার্গার কিং এর এক্সাম্পল বলছে, বার্গার কিং এ, তারপর পিজা, এরা কি করে কি, আপনি আপনার পিজা বানায় নেন। হ্যাঁ, আপনি ফুড পান্ডায় দেখবেন, কি দোকানে দেখবেন, নিজের মতো নিজে বানানো যায়, আমি এটা চাই, এটা চাই, এটা চাই। এই যে আপনি ভ্যারাইটিটা বললেন, এইটা যেসব কোম্পানি অ্যাডপ্ট করে তার অপারেশন একরকম হবে। আর যে লো ভ্যারাইটি প্রোডাক্ট এই স্ট্র্যাটেজি ফলো করে তার আরেক রকম অপারেশন হবে।
যে লো কোয়ালিটি সেই এগুলো দেখবে না, কোনো কি দেখবে, খালি একটা নাম জানবে কি চিকেন পিজা, দ্যাটস ইট, আমি বানাইতেছি, তোমার আর 200 দোকান নেই। তার অপারেশন একভাবে চলবে। আর যার অনেক হাই ভ্যারাইটি তারটা একভাবে চলবে। ইফ ইউ সি যে পিজা কি জানি, আরে ডোমিনোস, ডোমিনোসে দেখবেন আপনি হাই ভ্যারাইটি পিজা অর্ডার দেওয়া যায়। আপনি বিভিন্ন ভাবে এই করতে পারেন। আবার একটা জিনিস ভালো আছে যে আপনি আপনার যে পিজা বানাচ্ছে এটা আবার দেখাও যায়। এটা আউট অফ দ্য টপিক কথাবার্তা, এটা ভলিউম ভ্যারাইটির সাথে রিলেটেড না। এটা আমার খুব ভালো লাগে, দেখে বললাম যে আপনি যখন অর্ডার দেন ইউ ক্যান সি আপনার প্রোডাক্টটা কিভাবে বানানো হইতেছে, খুবই ইন্টারেস্টিং। তারপর দেখেন ভেরিয়েশন ইন ডিমান্ড, ডিমান্ড যখন বেশি থাকবে তখন একদিন অপারেশন হবে। কক্সবাজারে যান আপনি, কি বলে এটারে, শীতকালে দেখবেন লোক নাই, অপারেশন ঠান্ডা মন্থর। আপনি ঈদের সময় যান অপারেশন হাই ডিমান্ড যখন অপারেশন একভাবে চলে, লো ডিমান্ড যখন আরেকভাবে চলে। ভিজিবিলিটি, হাই ভিজিবিলিটি দরকার যেসব কোম্পানিতে, তার অপারেশন একভাবে চলে। যেমন আপনার যেটা বলছিলাম একটু আগে, ধরেন আপনার স্টাফ হইতে হবে ফ্রেন্ডলি এবং গুড অ্যাপিয়ারেন্স। ব্যাংকের ক্ষেত্রে হাই ভিজিবিলিটি ইম্পর্টেন্ট, তো ওর অপারেশন একভাবে চলবে। ও যাচ্ছে তাই ভাবে ভিজিবিলিটি দিয়ে অপারেশন চালাবে না। তার একটা নিয়ম আছে, আমার অপারেশন চলবে 9 to 5, এভরিওয়ান শুড বি ওয়েল ড্রেসড, এভরিওয়ান শুড ওয়্যার স্যুট টাই। মানে টাইম মিলিটারি, কিছু কিছু বড় বড় কোম্পানিতে, এসসিবিতে, ব্যাংকে আর কি, সরি, টাইম মিলিটারি। ইনফ্যাক্ট আমাদের সে ফার্মে, আমি যে ফার্মে ছিলাম, প্রথম 2টা বছর টাই পড়তে হয়েছে, ফার্মে গেলে টাই পড়তে হবে। তো টাই রেখে দিতাম ব্যাগের মধ্যে। তো আমার যে ভিজিবিলিটি ধরেন, আমার এই কাশ্মীর অপারেশন হাই ভিজিবিলিটি, মানে সুন্দর ওয়েল ড্রেসড থাকতে হবে। লো ভিজিবিলিটি হলে এত দরকার নেই আপনার। ওয়ার হাউসে যারা চাকরি করে তাদের এত সুন্দর ড্রেস দরকার নেই, ও একটা নন এসি জায়গায় আছে, তার অপারেশন আর কি করবে। তো এই অপারেশন কিভাবে চলবে সেটা, এই ভলিউম ভ্যারাইটি 4V, এগেইন একটু আগে পড়ছেন 4C ফর প্রাইস, অপারেশনের জন্য 4V। অপারেশন ডিপেন্ড করে অন দিস 4V ফ্যাক্টরস: ভলিউম, ভ্যারাইটি, ভেরিয়েশন, ভিজিবিলিটি। সো ফার এনি কোশ্চেন? কয়টা বাজে? আসলে দিয়ে নাই, 5টা বাজে। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি কতটা স্লাইড আছে দেখি। আউট অফ 64 অনলি 39টা পড়ছি। আচ্ছা সমস্যা নাই, ভালোই আগাইছি। দেখেন এগুলা বেশি কিছু না, এগুলা আমি একটু বড় করছি, সো দ্যাট আমি বললাম না, ইফ ইউ গো থ্রু মাই স্লাইড দিস ইজ মোর দেন এনাফ, আর কিছু লাগবে না। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মনে আছে আমরা একটা স্লাইড দেখতেছিলাম যে একটা বিজনেসে কি কি ফাংশন থাকে। আপনি হয়তো বলতে পারেন কি উপর নতুন টপিক আসছে সেখানে, টপিক গুলা কোথেকে আসে? টপিক গুলো আসে কি বিজনেস ফাংশন। এই যে ফাংশন গুলা কি কি বিজনেস, এখানে হয়তো সবগুলা নাই, আরো হয়তো আছে। তো এই বিজনেসে কি কি ফাংশন, এগুলো আমরা ডিসকাস করতেছি। আমরা 4P পড়লাম, পুষ্পল পড়লাম, অপারেশন পড়লাম, এখন পড়বো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। একটা কোম্পানিতে আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা করোনা ভ্যাকসিন বানাইতো, হ্যাঁ, প্রথম প্রথম করোনা যখন আসছে, তখন যে ইনভেস্টিগেশন গুলো হয়েছে সেগুলো বলে ওই যে আপনার, ইসে ওয়াইফাই কাজ ছিল তো, তার মনে হয় খুলে ফেলছে। হ্যালো, আনমিউট করেন, তখন আর খুলছে মনে প্রথমত হয়। মিস্টার সিরাজুল ইসলাম, আনমিউট করেন। Okay. আচ্ছা, যে সকল রিসার্চ, হ্যাঁ, কোনো ইমিডিয়েট গোলের জন্য করা হয় না, তাকে বলে পিওর রিসার্চ। যেমন আমি জাস্ট স্টাডি করতেছি, কি হবে না হবে এত জানি না। প্রথম দিকে যে করোনা স্টাডি গুলো হচ্ছে, মানুষ জানেও না করোনা কিভাবে ছড়াচ্ছে কি, প্রথম দিকে যে স্টাডিটা সেটা বলে পিওর রিসার্চ। হ্যাঁ, কি কোম্পানি গুলা জানি বানাইছিল, একটু একটু মনে করেন তো আমাকে, কোন কোম্পানি গুলো জানি ভ্যাকসিন বানাইছিল, মনে আছে? 166 জনের কারোরই মনে নাই? স্যার মডার্না, তারপরে মডার্না, আহ, হ্যাঁ, তার মডার্ন ফাইজার, ফাইজার, হ্যাঁ, অ্যাস্ট্রাজেনেকা। রাইট, মনে করছে। মডার্না, ফাইজার প্রথম দিকে যে রিসার্চ গুলো করছে, তারা এটাকে বলবেন আমরা পিওর রিসার্চ। স্পেসিফিক গোল ছিল না তখন, গোল ছিল পরে আসছে। প্রথম দিকে যেগুলো করা হয় এগুলো পিওর রিসার্চ। অনেক কিছু নিয়ে কাজ করে, তারা তো জানে না কোন দিকে আগাচ্ছে, তারা সবকিছু নিয়ে করে দৌড়ায়। তারপরে স্টেজটাকে বলে অ্যাপ্লাইড রিসার্চ। এখন আমি
দেখলাম যে দুনিয়া মানুষ মরে যেতেছে। প্রথম দিকে আমি জানছি যে একটা ভাইরাস আসছে, লেটস স্টাডি অন দিস। পরে দেখলাম যে দুনিয়া মানুষ মরে যেতেছে। এই স্টেজে আমি যে রিসার্চটা করি সেটা হলো অ্যাপ্লাইড রিসার্চ। আপনি একটা স্পেসিফিক একটা প্রোডাক্ট বানানোর জন্য উঠে পড়ে প্রয়োজন লাগছে। দেন লাস্ট স্টেজটা হইতেছে ডেভেলপমেন্ট, যখন আপনি একটা ফাইনালি আপনি একদম দ্বার প্রান্তে চলে আসছেন, হয়ে গেছে ভ্যাকসিন আমার, দ্যাট ইজ ডেভেলপমেন্ট স্টেজ। তো তিনটা স্টেজ, পিওর রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, মানে তিনটা ভাগ আর কি, পিওর, অ্যাপ্লাইড, ডেভেলপমেন্ট। নিচে দুইটা কথা বলছি। এইসব অ্যাপ্লাইড রিসার্চ আর ডেভেলপমেন্ট করে আপনি কি কি বানান? আপনি হয়তো প্রোডাক্ট বানান, আপনি হয়তো প্রসেস বানান। প্রোডাক্ট যেমন মডার্না বানাইলেন, আপনি হয়তো প্রসেসও বানাইতে পারেন, আপনি প্রসেস নিয়েও R&D করতে পারেন। যেমন আপনি লো কস্টে কিভাবে একটা গাড়ি বানাবেন, এগুলো নিয়ে আপনি রিসার্চ করলেন। মানে প্রসেস নিয়ে যখন R&D করবেন, প্রসেস R&D করবেন। এটা নাম শুনে বুঝে যাবেন, নট ইম্পর্টেন্ট ফর MCQ। এখন আমরা পড়বো পারচেজের একটা ফ্যান্সি নাম হচ্ছে প্রকিউরমেন্ট। কোনো কিছু কিনতে হলে আপনাকে পারচেজ করতে হবে, প্রকিউর করতে হবে। প্রকিউর যখন করবেন, ইউ নিড টু ফোকাস অন দিস 4 থিং, প্রকিউরমেন্ট মিক্স। আপনি যখন একটা জিনিস প্রকিউর করবেন, ইউ বি কনসার্ন অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, কয়টা লাগবে আপনার। এটা আপনি জানবেন, আপনি যখন কোনো একটা প্রকিউরমেন্ট করবেন একটা কোম্পানির হয়ে, ইউ নিড টু নো আপনার কয় কোয়ান্টিটি লাগবে, মানে কোন কোয়ালিটি লাগবে, মাঝারি, ভালো, বেশি ভালো, ইউ নিড টু নো দিস। প্রাইস লাগবে, আপনি বেশি দামিটা কিনবেন, কম দামিটা কিনবেন। লিড টাইম লাগবে। হোয়াট ইজ লিড টাইম? লিড টাইমটা হচ্ছে আপনি অর্ডারটা দিলেন আর ডেলিভারিটা পাইলেন। বিভিন্ন কোম্পানি থেকে আপনি কোটেশন নিলেন, নিয়ে আপনাকে যে সবচেয়ে লিড টাইম কম দিবে, মানে আমি তাড়াতাড়ি ডেলিভারি দেবো, তারা আপনি অর্ডার দিবেন। আপনি ফেসবুকে কোনো কিছু অর্ডার দেন, দেখবেন কেউ কেউ 7 দিনে ডেলিভারি দেয়। দারাজের লিড টাইম বেড়ে গেছে, তখন এখন আমরা কি করি, দারাজ অর্ডার দিই না, আমি এখন পিকাবো থেকে অর্ডার দিই। অনলি 1 ডে ডেলিভারি, লিড টাইম কম। প্রকিউর যখন করি, আই ফোকাস অন কোয়ান্টিটি, কয়টা কিনবো, I focus on quality, pickable quality, very good, authentic. I care about price. তারা আমার একটা পার্টিকুলার পরের পার্সেন্টের জন্য 200 টাকা অফ দেয়, 100 টাকা অফ দেয়। তো আমি প্রাইসটাও নিয়ে বদার, অন্য কোথাও থেকে কম পাইতেছি। অ্যান্ড লিড টাইম অবভিয়াসলি। তো আপনি যখন প্রকিউরমেন্ট করবেন, ইউ উইল কনসার্ন অ্যাবাউট দিস 4 থিং। এটা হলো প্রকিউরমেন্ট মিক্স, মাথায় রাখতে হবে প্রকিউরমেন্ট মিক্স কি। তারপরে কি বললো হেডিংটা কি, আর 5 রাইটস অফ প্রকিউরমেন্ট। একটা প্রকিউরমেন্ট যখন করবেন, আপনার কি কি অধিকার থাকে, জাস্ট গো থ্রু দিস। আপনার যেটা কোয়ালিটি লাগবে, কোয়ান্টিটি লাগবে, রাইট প্রাইস লাগবে, রাইট প্লেস লাগবে, রাইট টাইম লাগবে, জাস্ট মনে রাখেন। ওকে, একটু আগে সাপ্লাই চেইনের কথা বলতেছিলাম। নাও লেটস ডিগ ইনটু হোয়াট ইজ সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন হচ্ছে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক। দেখেন এখানে চিত্র দিছি বিভিন্ন, আপনার এখানে চিত্র দেখে কি বলতেছে, ট্রাক এখান থেকে এখানে গেছে, এখান থেকে আবার আরেকটা বিল্ডিং এ গেছে, আবার এখান থেকে আরেকটা বিল্ডিং, আরেকটা গাড়িতে উঠছে, সেটা আরেক জায়গায় যাইতেছে। এই যে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক একটা অর্গানাইজেশনের ভিতরে, তার যে বিভিন্ন সিস্টেমের সাথে তার বিভিন্ন কোলাবোরেশন বলতে পারেন, সো দ্যাট সে তার ফাইনালি তার রিসোর্সটাকে, সে যে প্রোডাক্টটাকে বানাইছে, ফাইনাল প্রোডাক্টটা কনজিউমার কাছে পৌঁছায় দিতে পারে। এটার জন্য যে সে যে মেকানিজমটা ফলো করে, সে যে নেটওয়ার্কটা ফলো করে, তাকে আমরা বলতেছি সাপ্লাই চেইন। এটাকে এক্সাম্পল দিলাম যে প্রাণের এক্সাম্পল, প্রাণের সাপ্লাই চেইন ইজ ভেরি গুড। কেন? ও এত প্রোডাক্ট বানায়, যখন আহ, ধরেন একটা এক্সাম্পল দিই, প্রত্যন্ত অঞ্চলে কম টাকার জিনিস বেশি বিক্রি হয়, 1 টাকার চকলেট, 2 টাকার চকলেট। তো ও করলো কি, এমন একটা সাপ্লাই চেইন বানাইলো অথবা ভাড়া নিল, যারা ওর হয়ে কাজ করে, যারা ওই প্রত্যন্ত অঞ্চলে, ধরো নদী টদী পার হয়ে, বহুত হ্যাসেল পার হয়ে, তারা ওই 1 টাকার চকলেটটা মুদি দোকানে সাপ্লাই দেয়। তো ওর কিন্তু একটা নেটওয়ার্ক দ্বারা হয়ে গেল, বুঝতে পারছেন? কিন্তু কোকা কোলার কিন্তু ওই নেটওয়ার্ক দ্বারা হইলো না। কোকা কোলা তো কোক বেচে, ও তো প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে? তো তারপরে তারপরে যখন এই প্রাণ ম্যাক্স কোলা বাই করলো, ওর তো সাপ্লাই চেইন দ্বারা করে আছে, ও করলো কি, প্রত্যন্ত অঞ্চলে ম্যাক্স কোলা সাপ্লাই দিল। কোক কি পারলো? কোক পারলো না। কোকের তো সাপ্লাই চেইনই বানানো নাই। একটা প্রোডাক্ট বিভিন্ন হাব হয়ে 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 ফাইনালি একটা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে, এই দ্যাট ইজ সাপ্লাই চেইন। এটা কোকের নাই। এই জন্য আপনি গ্রামে গেলে দেখবেন আউল ফাউল জিনিস কোক পাওয়া যায়, এগুলো আমরা খাইতে পারি না। ম্যাক্স কলা, এই কলা, বিজুকি কলা, ইনফ্যাক্ট লোকাল কিছু পাবেন, বিকজ লোকাল ওখানে বানায়, ওখানে সাপ্লাই দেয় আশেপাশে। সো এই সাপ্লাই চেইনকে তারা, যে সাপ্লাই চেইনে যারা পার্ট আছে, এই পার্টটাকে তারা 2টা ভাগ করছে। হচ্ছে আপ স্ট্রিম মেম্বার, ডাউন স্ট্রিম মেম্বার। আপ স্ট্রিম মেম্বার হচ্ছে যারা প্রোডাক্ট বানানোর আগে কাজ করে, একদম
আপনার র মেটেরিয়াল থেকে শুরু করে ফাইনালি প্রোডাক্টটা বানানোর আগ পর্যন্ত যাদের যাদের হেল্প লাগে, বেসিক্যালি সাপ্লায়ারদের মেইন কথা বলা হচ্ছে এখানে। সাপ্লায়াররা, তারপরে যারা বানাবে এদেরকে বলা হইতেছে আপনার আপস্ট্রিম মেম্বার। আর প্রোডাক্টটা যখন বানানো হয়ে যাবে, তখন ডেলিভারি যখন শুরু হয়ে যাবে, এরপরে যারা জড়িত তাদেরকে বলা হচ্ছে ডাউনস্ট্রিম মেম্বার। বুঝতে পারছেন? শোরুমে কার বিক্রি করবেন, শোরুমে একটা লোক দিয়ে রাখছেন, সাপ্লাই চেইনের লোক সে। হ্যাঁ, তো তারপরে ধরেন ডেলিভারি ম্যান সাপ্লাই চেইনের পার্ট অফ। আপনার একটা বাইরে লোকাল হাব থেকে রিজিওনাল হাব খুলছেন আপনি একটা, ওখানে লোকজন কাজ করে, তার ডাউনস্ট্রিম মেম্বারের মধ্যে। কারণ প্রোডাক্টটা বানানো হয়ে যায়, দেন ফ্যাক্টরিতে রিজার্ভ করে। এই আপস্ট্রিম ডাউনস্ট্রিম জাস্ট নামটা মনে রাখবেন, এক্সাম্পলটা দেখবেন, জান। তারপর তারা সাপ্লাই চেনের যে সাপ্লায়ার, এইটাকে আবার তারা দুইটা ভাগে ভাগ করছে। ভেরি ইজি, এগুলো বই থেকে সুন্দর করে এনে এনে এক্সাম্পল দিয়ে বুঝি, যাতে আপনার বুঝতে কোনো কষ্ট না হয়। টায়ার ওয়ান, টায়ার ওয়ান কারা? যারা ডিরেক্টলি কোম্পানিকে দিয়ে দেয়। বেক্সিম করে এক্সাম্পল দিলাম না একটু আগে, একটা লোকাল কোম্পানি তুলা বানায় আমাকে ডিরেক্টলি সাপ্লাই দিল। হ্যাঁ, তাহলে আমি কি করলাম? আমি এই যে ডিরেক্টলি নিলাম, আমার ও হচ্ছে টায়ার ওয়ান সাপ্লায়ার। কিন্তু যদি এরকম হইতো যে আমি যার থেকে নিছি, এ আবার আরেকজনের থেকে নিছে, তাহলে তাদেরকে বলে আবার টায়ার টু সাপ্লায়ার। বুঝছেন? টায়ার টু সাপ্লায়ার দিবে টায়ার ওয়ান কে, টায়ার ওয়ান দেবে আবার আমাকে। হাত ঘুরে আসি, এইভাবে ভাগ করছেন। তো স্যার বলেন। স্যার এটা বুঝে আসলো না, একটু এক্সাম্পল দিয়ে একটু একটু বলুন। কোনটা? টায়ার ওয়ান, টায়ার টু? জি স্যার। এই যে দেখেন, টায়ার ওয়ান এক্সাম্পল গার্মেন্ট সেক্টর, এফএমজি সেক্টর। নোমান গ্রুপ যখন ডায়েট ফেব্রিক, আমি তো টেক্সটাইলে কাজ করি না, ডায়েট ফেব্রিক মানে কালারফুল কাপড় মন, কাপড়টা যখন ভ্যাকসিন করে দিল শার্ট বানাইতে, এই নোমান গ্রুপকে বলা হচ্ছে টায়ার ওয়ান সাপ্লায়ার। ও কিন্তু আর কার কাছ থেকে আনে না, নিজে বানায় নিজে ভ্যাকসিন করে সাপ্লাই দিচ্ছে। আর যদি এরকম হইতো, একটা ডাই কেমিক্যাল কোম্পানি নারায়ণগঞ্জে, ও সাপ্লাই দিল নোমান গ্রুপকে, তারপরে নোমান আবার আমারে দিল, তাহলে এই যে নারায়ণগঞ্জের যে কোম্পানিটা, এরা বলতে টায়ার টু সাপ্লায়ার। টায়ার টু দিল টায়ার ওয়ান কে, টায়ার ওয়ান দিল আমাকে। সো টায়ার ওয়ানের আগে যারা যারাই জড়িত, তাদের সবাইকে টায়ার টু বলা হবে। বুঝতে পারছেন? নট ভেরি ইম্পর্টেন্ট। সাপ্লাই চেনে আপনার এথিক্স থাকা লাগবে, অবশ্যই থাকা লাগবে। এই এথিক্স নিয়ে ফার্স্ট ক্লাসে অনেক কথা বলছি, জাস্ট গো থ্রু দ্য স্লাইড, নট ভেরি ইম্পর্টেন্ট। এক মিনিট। নাও এখন আসেন আমরা পড়ি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটার সাথে আমরা সবাই পরিচিত, এইচআর। তো কোম্পানিগুলো দুই ধরনের এইচআর স্ট্র্যাটেজি ফলো করে, একটা হচ্ছে হার্ড এইচআরএম, আরেক ধরনের কোম্পানি ফলো করে সফট এইচআর। হার্ড এইচআরএম হতেছে বেসিক্যালি ফ্যাক্টরি গুলো ফলো করে, একদম রিজিড থাকে। তারা কয়টা বাজে আপনি আসবেন সেটা একদম নির্দিষ্ট থাকে। যেমন আমাদের নর্থ সাউথে আমরা যারা এমপ্লয়ি, 9টা থেকে 5টা পর্যন্ত থাকা লাগে। এইভাবে আপনি যদি 120 মিনিট একটা মান্থে দেরি করেন টোটাল, তাহলে 5 মিনিট করে দেরি করে আসলেন, 120 মিনিটে একদিন স্যালারি কাটা যাবে। তো এই যে নর্থ সাউথ যে একটা রিজিড ফ্যাক্টর ফলো করলো তার তার রিসোর্সের সাথে, রিসোর্সকে এমপ্লয়ি, এটাকে বলতেছে হার্ড এইচআরএম স্ট্র্যাটেজি ফলো করছে। হ্যাঁ, সফট এইচআরএম সিম্পল গ্রামীণ ফোন মানে হইতেছে সফট এইচআরএম। তারা খালি ভাই, আপনি যদি গ্রামীণ ফোনের ভিতরে ঢুকেন, আমি তো অডিট করছি, তো দে আর কি বলবো, এত ফ্লেক্সিবল, তাদের নিজস্ব কোনো ডেস্ক নাই, পেপারলেস কোম্পানি, সারাদিন মোটিভেশন, ওয়েলবিং, এটা করলে ওইটা, লাঞ্চ ফ্রি, এমপ্লয়ি গ্রোথ নিয়ে বেশি বদার্ড, একটা এমপ্লয়ি ট্রেনিং নিয়ে বদার্ড, একটা লোকাল কোম্পানি ট্রেনিং নিয়ে বদার্ড না, ও খালি ট্রেনিং করতে পারে। তো এই ওর যে এইচআর স্ট্র্যাটেজি, যেটাকে বলতে আমরা সফট এইচআর। ওকে, ওকে।
আচ্ছা, তারপর কি বললো এখানে? কি এইচআরএম এর স্যার বলেন। স্যার হার্ড এইচআর কখন ইফেক্টিভ হয় আর সফট এইচআর কখন ইফেক্টিভ হয়? কোম্পানির উপর ডিপেন্ড করে। আপনি ইফেক্টিভ হওয়ার থেকে বড় বড় কথা, সে ফর এক্সাম্পল আমাদের সিএফএম কোন ধরনের এইচআর? ডু ইউ থিঙ্ক হার্ড এখানে তো এইচআর মনে অর হয় এইচআর সফট এইচআর? থাকি না। থাকে। অ্যাডমিন ইজ এইচআর। এইচআর নামে যে ডিপার্টমেন্ট থাকা লাগবে তা তো না, অ্যাডমিন যারা তারাই তো এইচআর। তো আমাদের যে অ্যাডমিন এক একটা ফার্মে এক এক রকম। এবার আমাদের এই কাশে ইজ ভেরি পপুলার ফর গার্লস। গার্লসদেরকে ঢাকা বাইরে পাঠানো হয় না। ঢাকা বাইরে তো দূরের কথা ভাই, উত্তরা যদি কোনো ক্লায়েন্টের ইউনিটে কাউন্টে থাকে ওর পাঠানো হবে না। গুলশান থেকে উত্তরা ডাবল করবে, না না না। সে কি হলো, কি হলো, ডিলটা হয়ে গেল নাকি? সে কি হলো, তার মানে সে যে স্ট্র্যাটেজি ফলো করলো এইচআর ভেরি সফট। আর বড় বড় কিছু ফার্মাসির নাম নিবে না মুখে, তারা মেয়েদেরকেও পাঠায় বাইরে। তাহলে তারা কি স্ট্র্যাটেজি ফলো করলো? হার্ড এইচআর ফলো করলো। তার কোম্পানির জন্য হার্ড এইচআর অ্যাপ্লিকেবল। ইফেক্টিভ নন এফেক্টিভ সেটা প্রশ্ন আসতেছে না। কথা হচ্ছে সে সেটা পালন করে। ইফেক্টিভ না সেটা তো ডিপেন্ড করে আলটিমেটলি কি বলবো, মানুষ যদি সবাই সাইডে দেয়, ভাল লাগে না কোম্পানি এত হার্ড, তখন হয়তো সে চেঞ্জ করবে, সে তো ইফেক্টিভনেস বুঝবে। বাট আমরা ইফেক্টিভনেস কথা বলতেছি না, আমরা বলতেছি সে কি ধরনের রিজিড, বেশি রিজিড। সে কি এমপ্লয়ি সেন্ট্রিক নাকি এমপ্লয়ি খালি একটা মেশিন ভাবে? যারা এমপ্লয়ি মেশিন ভাবে তারা হার্ড, যারা এমপ্লয়িকে ভ্যালু করে, ট্রেনিং দেয়, তাদেরকে আমরা বলতেছি সফট নেচার। হোপফুলি আপনি আমার কথা বলতে পারছেন। আচ্ছা, তো হার্ভার্ড হার্ভার্ড থেকে একটা একটা থিওরি বের হয়েছে এইচআরএম এর, বলতেছে 4C, ওভার 4C পড়ছিলেন প্রাইসে, এখানে আবার এইচআরএম ও 4C ফর কি বলছে দেখেন, দিস মডেল হেল্পস মেজার ওয়েদার এইচআরএম ইন এন অর্গানাইজেশন ইজ ওয়ার্কিং ওয়েল। একটা এইচআর এখন আপনার কথা আসবে, সাকসেসফুল যদি হইতে হয় কি কি ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, আমার যে লোকজন আছে তারা কি কমিটেড? কমিটমেন্ট কিরকম আমার লোকজনের মধ্যে? যেমন কিছু কিছু কোম্পানিতে জিপি, তারা কেপিআই নিয়ে বদার, তারা অফিস থেকে অন বেরোবে, দে ডোন্ট কেয়ার। আর 5টায় ছুটি, 6টায় ছুটি, ভাই আমার কাজ শেষ হলে আমি বেরোবো। তারা জীবন কমিটেড। তো তাদের এইচআর ইজ ভেরি, কি বলবো, ডিপেন্ডেন্ট অন কমিটমেন্ট। তারা তারা তাদের এমপ্লয়িরা কমিটমেন্টকে বেশি গুরুত্ব দেয়। আরেকটা আরেকটা এক্সাম্পল দিস, ধরেন সি ফার্ম, আমাদের কমিটমেন্ট হচ্ছে ভাই 5টা ঘন্টা কাজ করবো না, এর পর্যন্ত তুমি আমাকে টাকা দিচ্ছ না। আমি বললাম না আপনারা এটা করবেন, আমি বলতেছি জাস্ট এক্সাম্পল। সবসময় 5টায় শেষ হবে কাজ, নট নেসেসারি। তো তো আমার কমিটমেন্ট হচ্ছে 5টা পর্যন্ত। তো আপনি যদি এরকম রিজিড হয়ে যান, তাহলে আপনার এইচআর সাকসেসফুল হইতে পারতেছে না, বিকজ আপনার কমিটমেন্ট ইস্যু আছে। তার মানে কমিটমেন্ট ইজ বিগ ফ্যাক্টর আপনার এইচআর এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাকসেসফুল হওয়ার জন্য। তারপর কি কনফিডেন্স, আপনার লোক নিলে সব গাদা গুদা, তাহলে কাজ হবে নাকি? আপনার ট্রেনিং দেন, ট্রেনিং বুঝে না, তাহলে আপনার কম্পিটেন্ট লোক লাগবে এইচআর ভালো চলতে। এইচআর কাদের নিয়ে কাজ করে? পিপল নিয়ে কাজ করে। তারা পিপল হায়ার করে, তাদের কাজ হচ্ছে পিপল হায়ার করে। তারা যদি গাদা গুদা রিক্রুট করে তাহলে কি কোম্পানিটা চলবে? তাহলে কম্পিটেন্ট লোক নিতে হবে, রাইট স্কিলের লোক নিতে হবে, আবার এই স্কিলকে আবার ট্রেন করতে হবে। তারপর কি কংগ্রুয়েন্স হচ্ছে একটা ডিপার্টমেন্টের সাথে কতটুকু ভালোভাবে মিলে মিশে কাজ করে। ম্যাক্সিমাম কোম্পানি একটা ডিপার্টমেন্ট দেখতে পারে না, একটা হেড আরেকটা হেড দেখতে পারে না, সিইও দেখতে পারে না, সিএফও কোম্পানির সেক্রেটারি দেখতে পারে না। কংগ্রুয়েন্স নাই, ওর এইচআর ফল করবে। একটা অর্ডার দিবে সিএফও মানবে না, কোম্পানি সেক্রেটারি বোর্ডে গেছে বিচার দিবে। তো এই যে একটা প্যাচ লাগলো, তার মানে কি তার এইচআর ইজ নট সাকসেসফুল। কস্ট ইফেক্টিভনেস, ঠিক আছে? আপনি যেই আপনি সবসময় শুধু হাই পারফরমেন্সের লোক নিলেন, সবকিছু টাকা পয়সা বেশি খরচ করলেন আপনার এইচআরএম সাকসেসফুল হওয়ার জন্য, তাহলে কিন্তু হবে না, তাহলে কোম্পানি লস হয়ে যাবে। আপনাকে একটা কস্ট ইফেক্টিভনেস একটা একটা ওয়ে বের করতে হবে। আপনাকে টপ কোয়ালিটি সার্ভিসও দিবেন লোয়ার কস্টে। যেমন আমাদের এক্সাম্পলটা ততটুকু খাটে না, বাট তারপর আমরা যদি বলি যে একটা সিএ ফার্ম ইন ঢাকা delivering top quality audit work at a lower cost than rivals demonstrate high cost effectiveness. ঠিক আছে, ধরেন অনেক কম্পিটিশন বাজারে, এখন আসলে অনেক কম্পিটিশন যেটা করে, আমি বলবো না এটা করা ভালো, মানে এটা হচ্ছে টপ কোয়ালিটি অডিট ওয়ার্ক হচ্ছে কিনা জানি না, বাট টপ কোয়ালিটি অডিট ওয়ার্ক বলতেছে এবং খুব কম টাকায় অডিট হচ্ছে। তাহলে ওদের এই যে কি কস্ট এফেক্টিভনেসটাও দেখে, যে
আমার ক্লায়েন্টের টাকা পয়সা কিরকম যাচ্ছে, কিরকম পাইতেছি, আমার খরচ কিরকম হচ্ছে, এইগুলা জিনিসগুলো দেখবে। যেমন আপনি একটা ক্লায়েন্ট নিলেন, সেই ক্লায়েন্টে যেমন আমার কথা আমি এই কস্ট এফেক্টিভনেস নিয়ে একটা কথা বলি। ওয়েন আই অডিটেড বিইটি, তখন আমাদের বিইডি টিমে ছিল 16-17 জন। এই চ্যানেল কি এফেক্টিভ হইলো না? ওই 16-17 জনের যে বেতন আর আমি অডিট করে যে টাকা পাবো, ম্যাচ করলো না তো, আলটিমেটলি লস। তাহলে এটা কি কস্ট এফেক্টিভ হইলো? তার মানে আমি খালি লোক চাইলাম আর এই চার লোক দিয়ে গেল, দামি দামি লোক দিয়ে গেল, শেষ পর্যন্ত আমার লস চলে আসলো। তাইলে কিন্তু হবে না। এই চ্যানেল শুড ফোকাস অন দিস অ্যাজ ওয়েল। আর 10 মিনিট আছে। আইটি নিয়ে আমরা একটা ফুল চ্যাপ্টার পড়বো, এখানে এটা নিয়ে ডিসকাস করবো না। আইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইটি ইজ এ পার্ট অফ এ অর্গানাইজেশন। আইটিতে 2 ধরনের কাজ হয়, ডেলিভারি হয়, সাপোর্ট অ্যাক্টিভিটি হয়। ফার্স্ট অফ অল তাকে একটা এসিপি কানেকশন দিল ধরেন, অথবা ওরাকলে কানেকশন দিল, দেওয়ার পরে আবার 5 বছর মতো সাপোর্ট সার্ভিস দিবে। আইটির 2 ধরনের প্রোডাক্ট তারা ইনিশিয়েট করে। আইটিতে 2 ধরনের কাজ থাকে একটা কোম্পানিতে। এগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট গো থ্রু ইট। আমি বললাম আই ডিড নট এক্সক্লুড এনি টপিক ফ্রম দ্য বুক, সো জাস্ট গো থ্রু ইট, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। লাস্ট পার্ট অফ দ্য টপিক, মানে একদম শেষ টপিকটা, অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আমার মনে হয় অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা আমি নেক্সট ক্লাসে পড়াই। ইটস এ হোল নিউ চ্যাপ্টার, ইটস এ হোল নিউ চ্যাপ্টার না, হোল নিউ কনসেপ্ট। অনেকগুলো স্লাইড, 64টা স্লাইড। তো এটা আমি নেক্সট ক্লাসে শেষ করে আই উইল গো থ্রু। সো ফার আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে আজকে আর পড়াবো না। স্লাইডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, অসুস্থ অবস্থায় অনেক কষ্ট করে পড়াইলেন আজকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, আপনারা কালেক্ট করে নিয়েন। আমি আহ, এখানে দিই। জি স্যার। হুম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। সালাম।